দারুণ মানামি, দারুণ। সত্যি মানামি, আজ আমার কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে? সত্যি সত্যি তুমি আমার জীবন সঙ্গী। আর তোমার স্ত্রী বর্ষা? মানামি, ওই নামটা তুমি আমার কাছে উচ্চারণ করবে না। তবু তো সে তোমার স্ত্রী। আমি স্বীকার করি না। তুমি স্বীকার না করলেও তোমার দেওয়া সিঁদুরে রাঙা হয়েছে তার স্মৃতি। রীতির ডোরে সে আমাকে বাঁধতে পারেনি, তাই ওই সিঁদুর মুছে ফেলা ছাড়া তার নেই কোনো গতি। কিন্তু দাদার মুখে শুনেছি সে কখনোই না অসতী। মানামি, তুমি আমার ব্রেনটাকে পাঁচিল করে দিও না। তুমি জানো না ও আমার কি ক্ষতি করেছে। ক্ষতি বসন্ত দা। মানামি, তুমি শুধু তোমার কাছে আমাকে চির বসন্ত হয়ে থাকতে দাও প্লিজ। ওকে মাই সুইট হার্ট, তাহলে আমার বাকি যেটুকু আছে উজাড় করে নাও। বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই। বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই। এই কথা জেনে রেখো, এই কথা জেনে রেখো, বলো না কোনো দিনই। বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই। বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই। আছে মনে লুকোনো, সারাদিন গুনগুন করে দিন কাটানো। বলো না আমায় তুমি হবে আমার চিরদিন। বলো না আমায় তুমি বলো না চিরদিনই। বসন্ত! কে? কি তোমরা এখানে কেন এসেছো? আমরা বসন্ত দা, তোমার সতী সাথী স্ত্রী যখন এসে গেছে তখন আমাকে দরকার কি? ওকে নিয়ে তুমি সুখে থাকো। মানামি, তুমি এতদিন আমাকে সাদরে গ্রহণ করেছো, দয়া করে অনাদরে যেন একেবারে ত্যাগ করো না। মানামি, তুমি বিশ্বাস করো আমি। তুমি এখন ভাগ্যহীন দশরথ। শেষে দেখবে তোমার সিংহাসনও যাবে আর পঞ্চবটিও যাবে। সাবধান। মানামি, মানামি শোনো, শুনে যাও। ছি 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 ছি, তোরে এত অধঃপতন, এত নিচে নেমে গেছিস তুই? থামো, আমাকে জ্ঞান না দিয়ে বলো, যাকে পাঠিয়েছিলাম তার হাতে টাকা দিয়েছো? না। কেন দেবো? কেন দেবে না তা জবাব দাও। তার আগে তুই আমাকে হিসাব দে। বিয়ের খরচ বাবদ যে বাড়তি টাকা তোর কাছে জমা ছিল সে টাকা কি করেছিস? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। কারণ মনে রাখিস আমি তোর দাদা হেমন্ত চৌধুরী। ওইসব শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত আমি কাউকে চিনি না, আমার কেউ নেই। কি বললি তুই? কি বলি? কি লেখাপড়া শিখে তুই এত মানুষ হয়ে গেছিস? আমি জানতে চাই তুমি টাকা দেবে কিনা। দেবো, নিশ্চয়ই দেবো ভাই, কিন্তু তার আগেই শহর ছেড়ে তুই গ্রামে ফিরে চল। ও, সেই জন্য এই দুশ্চরিত্রাকে সাথে করে নিয়ে এসেছো? বসন্ত, বৌমাকে তুই দুশ্চরিত্রা বলতে পারলি? কেন বলবো না? যে তার ভাসুরের সঙ্গে প্রেম করতে পারে তাকে দুশ্চরিত্রা না বলে বেশ্যা বলাই উচিত। না বর্দানা, ও অমানুষ হয়ে গেছে বলে আপনি তো আর অমানুষ হয়ে যাননি। আর তাছাড়া ও হাজার অপরাধী হলেও আপনার শাসনের হাতটা তো ওর উপরে উঠতে পারে না, কারণ আপনি যে ওর দাদা। একদিন হচ্ছে একদিন। আচ্ছা বসন্ত, হ্যাঁ রে, তুই কি আমার সেই ভাই যাকে নিজের হাতে খাইয়ে না দিলে খেত না, পাশে না শুলে চার চোখে ঘুম আসতো না? ওরে সেই ভাইয়ের মুখে এইরকম ঘৃণিত শব্দ শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না। দিয়ে দিন দাদা, ওর যত টাকা দরকার দিয়ে দিন। অযথা অরণ্যে রোদন করে কোনো লাভ নেই। নেই ভাই, নে। এই ব্যাগের মধ্যে টাকা আছে, তোর যতটা দরকার তুই নিয়ে নে। দাও।
এবার তোর কাছে আমার একটা অনুরোধ ভাই, বৌমাকে তুই ভুল বুঝে দূরে সরিয়ে দিস না। ওরে বড় আশা করে লক্ষ্মীকে মাথায় করে এনে নারায়ণ ভেবে তোর পাশে দাঁড় করিয়ে দিলাম, তাকে তুই অবজ্ঞা করে আসল ভুলে নকল তুলে নিস না ভাই। তোমার কোনো কথাই আমার কর্ণকুহরে প্রবেশ করছে না। ওরে বসন্ত, বড় দাদা হয়ে আমি তোর পায়ে ধরে বলবো। বর্দা, আপনি কি করছেন? বড় ভাই হয়ে আপনি ছোট ভাইয়ের পায়ে ধরছেন? বলো কি বলবো বলো, আমার পায়ে তার উত্তর দেবে। উত্তর দে ভাই, আমার কথার উত্তর দে। উত্তর পা উত্তর দিল, ভালো লাগাই ভালোবাসার একমাত্র কারণ। এবার তোমরা আসতে পারো। ও হ্যাঁ, যাওয়ার আগে একটা শুভ সংবাদ শুনে যাও। আগামী কয়েকদিনের মধ্যেই মনামির সঙ্গে হবে আমার শুভ পরিণয়, আর সেদিনের স্বর্ণালী সন্ধ্যায় প্রীতিভোজের নেমন্তন্নটা পাঠিয়ে দেবে। আসবে কিন্তু? ভগবান, তুমি জেগে আছো না ঘুমিয়ে গেছো? দেব রাজেন্দ্র, একটা বাজ আমার মাথায় ফেলে দাও। ও বোন, তুমি প্রচন্ড বেগ নিয়ে আমার বুকে দিয়ে আসো, আমি যে আর সহ্য করতে পালিয়ে চলো, পালিয়ে চলো বৌমা, এই বিষাক্ত পরিবেশ ত্যাগ করি ঘরের লক্ষ্মী তুমি ঘরে ফিরে চলো। না বর্দা, তার হয় না। কেন হয় না বৌমা? বর্দা, আমি যে হারিয়ে পেয়েছিলাম, এবার পেয়ে হারিয়েছি, বৌমা? তাই ওকে ছেড়ে আমি কোথাও যাব না বর্দা। কিন্তু এখানে তুমি কার কাছে থাকবে বৌমা? কেন? আমার স্বামীর কাছে। বৌমা বর্দা, নারায়ণ ছাড়া কি লক্ষ্মী থাকতে পারে? কিন্তু আপনি হা- আপনি আমাকে আশীর্বাদ করুন বর্দা। সতী সাবিত্রী বেহুলার মন নিয়ে আমি যেন স্বামীর সেবায় ব্রতী হয়ে আপনার ছোট ভাইকে আপনার কাছে ফিরিয়ে দিতে পারি। বেশ, আমি তোমায় আশীর্বাদ করছি বৌমা, বর্দা, তোমার স্বপ্ন সার্থক হোক, বর্দা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। বর্দা, ফেরাও, ফেরাও তোমার বিপদগামী স্বামীকে। বর্দা। আমি তোমাদের সাজানো বাগানের শূন্য দেবালয়ে চিরটাকাল শুধু অপেক্ষা করব। বর্দা, 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 এ আমি কি দেখলাম? নারী হয়ে আর এক নারীর সঙ্গে স্বামীর অশ্লীল মেলামেশা, অবৈধ ভালোবাসা দেখার আগে আমার আমার মৃত্যু হলো না কেন? বলুন, বলুন আপনারা, বলুন। ভালোবাসা গাছের ফল নয় দিদি, যে ইচ্ছেগুলো তাকে পেরে নেওয়া যায়। মানুষের হৃদয়ের আবেগ থেকে ভালোবাসা জন্ম নেয়। সেই ভালোবাসা কিন্তু মানুষের জীবনে একবার আসে শিশিরের শব্দের মতো চুপি চুপি, আর সে ভালোবাসা চোখে দেখা যায় না। কি বলছো দিদি? হ্যাঁ বোন, একজন নারীর হৃদয়ের সঙ্গে আর একজন পুরুষের হৃদয়ের সুর মিলে গেলেই তবেই তারা নিবিড়ভাবে কাছাকাছি আসে এবং একে অপরকে গভীরভাবে ভালোবাসে। ভালোবাসা পেতে গেলে তপস্যা করতে হয়, তপস্যা। তাই যদি হয় তাহলে আমার উপাসী মনের প্রবাসী পুরুষকে ফিরিয়ে দাও। অধিকার চাইলে অধিকার পাওয়া যায় না, তাকে জোর করে ছিনে নিতে হয়। তোমার সাহায্য পেলে আমি নিশ্চয়ই পারবো। আমি আপনাকে সাহায্য করব, আপনি ভাবলেন কি করে? এক নারী আর এক নারী দুঃখ সহ্য করতে পারে না বলে। ওগো দেবী, আমি জানি আপনি স্বামীর জন্য সব হারাতে পারেন। আমি শুনতে পাচ্ছি আপনার সব হারানোর বাসি। তাহলে আমার উপাসী বুকটার দিকে চেয়ে দেখো। দেখছি। কি দেখছো? ব্যথা ভরা যন্ত্রণা আমার মুখে, প্রশান্তির কামনা আমার শরীরে। অজস্র পবিত্র ফুল। তাহলে আর ভুল না করে আশার আলো জ্বালিয়ে রেখে শান্তির ছায়া নিবিড় করতে আমাকে এই কলকাতায় থাকতে দাও। থাকবে দিদি, তুমি থাকবে, আমি তোমাকে সাহায্য করব। বেশ, তবে তাই হবে বোন। আমার অবুঝ স্বামীকে আমি যদি তোমার সাহায্যে ফিরিয়ে নিয়ে যেতে পারি, তাহলে চিরদিন আমি তোমার কাছে ঋণী হয়ে থাকব। কারণ কারণ মেয়েরা সব ভাগ সবাইকে দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কোনোদিন কাউকে দিতে পারে না, কাউকে না। স্টেঞ্জ বসন্তর বইয়ের মুখের কথা আর দুপটা চোখের জল দেখে আমার মাইন্ডটা যেভাবে চেঞ্জ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমিও ভাবতে পারছি না যে তুই আমার বোন হয়ে নিজের মরণের ফাঁদটা নিজেই পাতালি। হেয়ালি দাদা হেয়ালি, সে অ্যাক্টিং। অ্যাক্টিং? ইয়েস, আজ অভিনয়ের মাধ্যমে ওকে এখানে রাখলেও কাল আবার অভিনয়ের মাধ্যমে ওকে এখান থেকে চলে যেতে বাধ্য করব। না, না মানে? উপযাচক হয়ে যখন সে এসে গেছে তখন ও আমার আন্ডারেই থাকবে। দাদা, তুমি বোধহয় ভুল সিদ্ধান্ত নিচ্ছ। মনামি। বর্ষা তোমার আন্ডারে থাকলেও তার মন চেয়ে থাকবে ওই বসন্তর দিকে। তাই তাই? তাই তুমি আমার দাদা, শ্রদ্ধার পাত্র। তোমার কাছে আমার একটাই অনুরোধ। কি বল? মনের অ্যালবাম থেকে বর্ষার প্রতি ঈর্ষা তুমি ত্যাগ করো, নইলে নইলে পৃথিবীর সবাই তোমাকে সাপোর্ট করলেও তোমার বনেই মনামি তোমার চলার প্রতি বাধা হয়ে দাঁড়াবে, বাধা। সে সুযোগ তুই কোনোদিন পাবি না। দাদা। ইয়েস, এখন থেকে তোকে আমার কাছে থাকতে হবে। নীরব। নীরব গোপন তুমি মৌন তাপসিনী, তাই তব চির মৌন ভাষা।
বুঝিয়াও বুঝি নাই, শুনিয়াও শুনি নাই, ক্ষুদ্র চাপা বুকে তব কাঁধে কত ভালোবাসা আশা। কণ্ঠে আজ এত বিষ, এত জ্বালা, তবু বালা অমর হইয়া রব চিরদিন তব প্রেমে মৃত্যুঞ্জয়ী আমি, ব্যথা বিষে নীলকণ্ঠ কবি। ছবি হয়ে গেল, গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে জীবনটা আমার ছবি হয়ে গেল। সত্য মিথ্যার দোলা চালে আমি আমি যেন নিজেকে হারিয়ে ফেললাম। কিন্তু কিন্তু কেন এমন হলো? কেন আমি বর্ষাকে সহ্য করতে পারছি না? কেন বর্ষার প্রতি দুর্ব্যবহারের যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে? কেন বর্ষা সতীলক্ষ্মী জেনেও আমি তাকে অসতী বলছি? না 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 না, ভাবতে পারছি না, ভাবতে পারছি না। সমস্ত ভাবনাগুলো যেন আমাকে একসঙ্গে তাড়া করে বেড়াচ্ছে। আমি ক্লান্ত, আমি ক্লান্ত। হলো কেন আমার জীবনে নিকশ কালো অন্ধকারে সে আমার জীবন আকাশটাকে ঢাকা দিয়ে দিল? আমি তো কোনো দোষে দোষী নই, তবে কেন আমার চরিত্র নিয়ে এমন বদনাম রটালো? বর্ষাকে সত্যি সত্যি বর্দাকে ভালোবাসে? যদি ভালোবাসে তাহলে সে ভালোবাসাটা কিসের? হ্যাঁ, আমি বর্দাকে ভালোবাসি, তবে সে ভালোবাসা ভক্তি শ্রদ্ধার, ছোট বোন হয়ে বর্দার প্রতি নম্রতার ভালোবাসা। তাই যদি হয় তাহলে ওকে আমি সহ্য করতে পারছি না। কেন 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 আমার স্বামী আমার মুখে কলঙ্কের কালি ছেটাতে চাইছে? ওহ, অপমান অপমান! এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে লজ্জায় ঘেন্নায় দেওয়ালে মাথা ঠুকে মাথাটাকে চৌচিট করে ফেলি, তারপর চিৎকার করে বলি, আমরা মেয়েরা এই কোন সমাজে বাস করছি যে আমাদের মতো মেয়েদের জীবনে স্বামীরা নামিয়ে আনছে এগাদে মারণ্যক রাত? হ্যাঁ, আজ ওর মুখোমুখি দাঁড়িয়ে ওকে আমি জিজ্ঞাসা করব। আমি আজ ওর মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করব। হ্যাঁ, আজ এক্ষুনি এই মুহূর্তে। দাঁড়া, সকাল থেকে কিছু খাওনি, খাবে চলো। তুমি কি করে ভাবলে যে আমি তোমার হাতে খাবো? কেন খাবে না? আমি তোমার বউ। তুমি আমার কেউ নও। কেউ? কি বললে? ঠিকই বলেছি, আমার মনে তুমি ছায়া ফেলতে পারবে না। এই হৃদয়ে তোমার জায়গা নেই। আমি জায়গা করে নেব, তাই না? তোমার মনের ঊষর মাটিতে উর্বর করে তুলবো আমার সেবার জল সিঞ্চন করে। অঝোর ঝরা বৃষ্টিতে মাটি গলে যায় কিন্তু লোহা গলে না। পুরাণ কিন্তু মিথ্যা কথা বলে না। লোহার তৈরি দুর্ভেদ্য বাসার ঘরে লক্ষিন্দরকে মরতে হয়েছে। মরতে তো হবেই, কারণ সেই বাসর ঘরে বিশ্বকর্মা তৈরি করা গোপন ছিদ্র ছিল, আর সেই ছিদ্র দিয়ে প্রবেশ করেই লক্ষিন্দরকে দংশন করেছিল বিষধরী কাল লাগে। তার মানে আমি বিষধরী কাল লাগে কামনা বাসনার ছবল মেরে তুমি আমাকে শেষ করে দিতে চাও। আমি যদি কাল লাগে রে, তাহলে বলো মন আমি তোমার কে? কি পাও তুমি ওর কাছে? পাই 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 মনে আমি আমার কাছে কল্পতরু, চাইলে ওর কাছে সবকিছু পাই, সব। তাহলে তোমার কাছে আমার অস্তিত্ব কি? তুমি রঙ্গিনী রঙ্গিনী রঙ্গিনী। না, আমি রঙ্গিনী নই, আমি পূজারিনী। অসারিণী হয়ে আমার জীবনে গ্রীষ্মের উত্তাপ ছড়িয়ে তুমি পুড়িয়ে দিয়েছো আমার জীবনের বসন্ত। কমা, সেমিকোলন নয়। তোমার আর মনামের প্রেম পর্বে আমি পূর্ণচ্ছেদ টেনে দেবো। সেই কুহুকের সামনে তুলে ধরবো একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। সেও তোমার সামনে তুলে ধরবে ছোট্ট একটা বিস্ময় সূচক। সেই শয়তানি মনামের জীবনটাকে আমি ছিন্ন ভিন্ন করে দেবো। বর্ষা, জীবন আমার জীবন প্রভাতে এনে দিয়েছে এক অকাল মধ্যাহ্ন, আমিও তেমনি তার জীবনে নিয়ে আসবো এক বৃষ্টি ঝরা সায়ান্ন। বৃষ্টি ঝড় সায়ান্ন তুমি আনতে চাইলেও আমি মনামের জীবনে এনে দেবো মিষ্টি একটা সকাল। সকাল ফল কিন্তু ভেতরে তেতো, উপরে লাল। তাই নাকি? তোমার প্রেমিকা আমার কাছে পড়ন্ত বিকাল। খবরদার, খবরদার শয়তানি, মনামের সম্পর্কে কোনো কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। তাহলে বিশেষ বন্ধু বলে যে ভদ্রলোকটিকে বেছে নিয়েছো, সেই তোমার একান্ত হিতৈষী মলয়বাবুর একটা প্রবন্ধ শুনতে তুমি রাজি ওটাও নও? না, মলয়কে আমি চিনি জানি। এটা বোধহয় তুমি জানো না যে ভদ্রলোক মোটেও ভদ্র নয়, সে একজন নাম করা অভদ্র। What? রয়্যাল মেডিসিন কোম্পানি জেনারেল ম্যানেজার বলে উনি যে পরিচয় দেন, তুমি কি জানো সেটা তার আসল পরিচয় নয়? মিথ্যে কথা। তাহলে এটাও কি মিথ্যে বলবে যে ভদ্রলোক তোমার অবর্তমানে আমার দিকে ইঙ্গিত করে অথচ মুখে বলে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। মলয়, তুই নাকি ওকে? বন্ধু পত্নী, বন্ধু স্থানে বলে সম্মান জানিয়েছিলাম। মলয়, সত্যি কথা বলতে কি বসন্ত, জীবনে আমি বহু মেয়ের সংস্পর্শে এসেছি, খুব অন্তরঙ্গভাবে মিশেছি, কিন্তু বলতে দিতে নেই বৌদির মতো মেয়ে জীবনে আমি একজনও দেখিনি। মলয়, সবচেয়ে বড় কথা ওনার ব্যবহার আমাকে বড় মুগ্ধ করেছে। আমার এই উচ্চ প্রশংসায় মুখ দিওয়ানো হয় একটু বিরক্ত প্রকাশ করছেন। হ্যাঁ, কুরবানির কথা, কোন বাড়ির মেয়ে আর কোথায় এসে পড়েছে? আমরা কি বলতে চাইছিস তুই? ব্যাপারটা কি জানিস তো, বৌদির এখানকার পরিবেশ ঠিক পছন্দ হচ্ছে না। তুই ভাই কাজ কর, বৌদিকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যা। ইম্পসিবল, গ্রামে আমি আর ফিরে যাবো না। এই বসন্ত, এটা কিন্তু তোর জিদের কথা। তুই একটু চিন্তা ভাবনা করে দেখ, তোর দাদাকে বৌদি ভক্তি শ্রদ্ধা করে, এমনকি ভালোবাসে, তার জন্য বৌদির মন খারাপ হতেই পারে। কি বৌদি,
হতেও তো পারে। কি হলো, কথা বলছো না কেন? আসলে বৌদি একটু কম কথা বলেন, তার উপর ভীষণ লাজুক। এই দেখ 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 দেখ, আমার কথা শুনে মুখটা কেমন ঘুরিয়ে রেখেছে দেখ। মলয়, যাক সে কথা, তোর ড্রাগ লাইসেন্সের ব্যাপারে মিস্টার তালুকদার আমাকে ফোন করেছে। ও তাই নাকি? তা কি বলেছেন উনি? পেপার সব রেডি, তবে আরো 50,000 টাকা লাগবে। 50,000 টাকা? আরে তাতে কি হয়েছে? এই সামান্য করে টাকার জন্য তুই ঘাবড়ে যাচ্ছিস কেন? টাকাটা না হয় আমি দিয়ে দিচ্ছি, পরে শোধ করে দিবি। মলয়, তুই এত মহৎ। আরে মহৎ কি অসৎ সেটা পরে হবে। তুই হচ্ছে আমার বিশেষ বন্ধু, মানে তোর তোর ভবিষ্যতের কথা চিন্তা করেই তো। সত্যি মলয়, তোর তুলনা তুই নিজেই। ও হ্যাঁ, যে জন্য আমার তোর কাছে আসা। হ্যাঁ বল বল বল। আমাদের কোম্পানিতে একজন মহিলা কর্মীর বিশেষ প্রয়োজন। আচ্ছা। আর কোম্পানির ক্যান্ডিডেট চুজ করার দায়িত্বটা কিন্তু আমার উপর দিয়েছে। ও তাই? আর আমি তো বৌদির নাম সিলেকশন করেই রেখেছি। কেন? আপনি তো আপনার বোনের জন্য একটা কাজ ঠিক করে দিতে পারতেন। হাসালেন বৌদি, হাসালেন। কথা কি জানেন, সব যদি আমি নিজের জন্য করলাম, তাহলে পরের জন্য করলাম কি? মলয়, চলি বন্ধু, আসি বৌদি, দরকার হলে আবার আসবো। মলয় তুই তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কি এরপরে বলবো মলয় খারাপ লোক? ও শুধু খারাপ লোক নয়, ও একটা বাজে নোংরা লোক। খবরদার, খবরদার শয়তানি। তোমার নিজের চরিত্র খারাপ বলে তুমি সবাইকে খারাপ চোখে দেখছো। একদিন দেখবে তোমার চরিত্র পাঁপড়ের মতো ভেজে ভেজে বাজারে বিক্রি হবে। এটা তো সামান্য ব্যাপার। যে দেশে নেতা মন্ত্রীরা ভারত মাতার মান ইজ্জত বেচে টাকার পাহাড় গড়ে, সে দেশের মেয়েদের মান ইজ্জতকে ভয় করে কি লাভ? কি বললে? বলছি, এতদিন মাথা নিচু করে তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, এবার সত্যিকারের মান ইজ্জত আছে কিনা সেটাই ভুলে গেছি। তাই না? তাই মাঝে মাঝে একটু বেইজ্জত হওয়ার কথা ভাবছি। তাই নাকি? নিশ্চয়ই, কারণ মার না খেলে তো আর কাউকে পাল্টা মার দেওয়ার মতো মনে জোর পায় না। খবরদার, খবরদার শয়তানি। মলয়কে তুই এখনো চিনিস না। হ্যাঁ, চিনি চিনি চিনি, খুব ভালো করে চিনি। কারণ তোমার মতো লোক যাকে মান্নি করে তার যাত্রা চিনতে আবার অসুবিধা হয় না। কারণ কারণ মানুষ বাড়ি পাহারা দেওয়ার জন্য বাঘ সিংহ পোষে না, ওদের মতো কুত্তা পোষে, কুত্তা। বর্ষা! বর্ষা কোনো মাটির পুতুল নয়, সে প্রতিবাদের আগুন। সেই আগুনটা এতদিন ঢেক ঢেক করে জ্বলছিল, আর তাকে যদি সত্যি জ্বলতে হয় তাহলে সেই আগুনে তোমার মতো তোমার বন্ধু মলয় চক্রবর্তীকেও জ্বলে পুড়ে মরতে হয়। তার আগে তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেন যাবো? কি অন্যায় করেছি আমি? সেই কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। হ্যাঁ, বাধ্য। কারণ আমি যেচে আসিনি, তুমি সব দেখে শুনে পছন্দ করে আমার স্মৃতিতে সেতু দিয়েছো। পড়াশোনার রাত থেকে তোমার সব অন্যায় আমি হাসি মুখে মেনে নিয়েছি। তবু কেন কেন আমার দেহ মনটাকে নিয়ে এইভাবে পিষে পিষে মারছো বলতে পারো? তোমাকে নির্যাতন করতে আমার ভালো লাগে বলো? তোমার চোখের জল দেখলে আমার মনটা খুশিতে ভরে ওঠে বলো? আর যতদিন বাঁচবে ততদিন এই অত্যাচার তোমাকে সহ্য করতে হবে। কিন্তু মেয়েদের সহ্যের একটা সীমা আছে। তুমি তাদের চোখের জল দেখেছো, কিন্তু সে চোখে আগুন দেখো। বর্ষা! কান্না দেখেছো, কিন্তু প্রতিবাদের ঝর্ণা দেখো। বর্ষা! বর্ষা কোনো ওস্তাদের ঢোল নয় যে যে যার খুশি মতো বল তুলবে। তাই তোমাকে শেষবারের মতো অনুরোধ করে বলছি যে লোহাতে সেতার তৈরি হয়, সেই লোহাতেই তলোয়ার তৈরি হয়। তাই বর্ষার জীবনটা যদি সুরে বাঁধতে চাও, তাহলে সেতারে ঝংকারে তোমার জলসা ঘর ভরিয়ে দেবে। কিন্তু অসুরের হুঙ্কার নিয়ে দেখা দিলে সে বর্ষা কিন্তু হয়ে উঠবে একটা খাপ খোলা তলোয়ার। আর তলোয়ার কি করে ভাঙতে হয় সেটা আমি ভালো করে জানি। হারামজাদি, শয়তানি, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? তাহলে দেখ, যে হাত দিয়ে তোর স্মৃতিতে আমি সিঁদুর পড়িয়েছিলাম সেই সিঁদুর আমি মুছে দেবো। কি? এত সাহস তোমার? আমার এই স্মৃতির সিঁদুর আগুনের মতো দাও দাও করে জ্বলছে। এই সিঁদুরে যে হাত ছোঁয়াবে সে নিজের স্বামী হলেও তার হাত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এসো দেখি কত সাহস তোমার। কি? তুই আমার সাহসের পরীক্ষা নিচ্ছিস? তাহলে দেখ, তোর সিঁদুর মোছার আগে আমি তোর ঘুমটা খুলে দিলাম। তুমি তুমি আমার মাথার ঘোমটা খুলে দিলে? শুধু ঘুমটা নয়, আজ আমার এই দু হাত দিয়ে তোকে আমি তুলে আছাড় মারবো। কাকে তুই আছাড় মারবি? ওরে, মাটির প্রতিমাকে আছাড় মারলে প্রতিমা যে ভেঙে গুড়িয়ে যাবে। এতই যখন দরদ, তাহলে ওকে নিয়ে তুই ঘর কর। বসন্ত, চি 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 চি, তুই এত নোংরা হয়ে গেছিস। ওরে, যে দেবীকে আমি শ্রদ্ধার আসনে বসিয়ে পূজা করি তার সম্বন্ধে তুই আমাকে এই এই বসন্ত, তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? 100 বার বলবো, 1000 বার বলবো, ও একটা বেশ্যা বেশ্যা বেশ্যা। বসন্ত, যে তার ভাসুরের সঙ্গে প্রেম করতে পারে, তোর সঙ্গে প্রেম করতে তার কোনো অসুবিধা হবে না, কোনো দিনও না। ঈশ্বর, তুমি জেগে আছো না ঘুমিয়ে গেছো? বসন্তর মুখ থেকে এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? আমার মৃত্যু হলো না কেন? নেই নেই শরৎ ভাই, ঈশ্বর নেই। সে একটা কল্পনার প্রতীক মাত্র। সে মিথ্যা মিথ্যা মিথ্যা। দিদি ভাই, পুরোনো দিনটা আজ আর নেই ভাই। সমাজ এখন মেয়েদের মাথায় বসাতে বাধ্য হচ্ছে। তাই তো এই সময় আমাদের শিক্ষা সভ্যতার শ্মশান ঘাটে দাঁড়িয়ে নবজীবনের গান গাইতে হবে। আর তা যদি না পারি তাহলে
ভাববো আমরা মেয়েরা মেয়ে হয়েও মানুষ নই? বাংলা মা আমাদের মাটি দেয়নি, জল দেয়নি, অন্ন দেয়নি, দেয়নি কোনো শিক্ষা। মাতঙ্গিনী, মাদার তেরেসা, লক্ষ্মীবাই, ফুলন দেবীর রক্তের কণা মাত্র আমাদের শরীরে নেই। তুমি চুপ করো দিদি ভাই, তুমি চুপ করো। আজ আমি চুপ করবো না, বরং চিৎকার করে বলবো, বিবাহিতা স্ত্রী হলেও কোনো নারী কোনো দিনই তার স্বামীর পৈতৃক সম্পত্তি নয় যে তাকে ইচ্ছে মতো ভোগ করা বা বিলিয়ে দেওয়া যায়। দিদি ভাই তুমি, আমি মহাভারতের পাঞ্চালী নই যে পঞ্চস্বামীকে বরণ করে প্রকাশ্য রাজসভায় লজ্জাহীনা হব। লজ্জাহীনা কেন হবে দিদি? শ্রীকৃষ্ণ আছেন, তিনি তোমাকে রক্ষা করবেন। কিন্তু আমি যে আর পাচ্ছি না ভাই, আমি তো রক্তে মাংসে গড়া মানুষ। মানুষ নও দিদি, তুমি মানুষ নও, তুমি যে যুগের সাক্ষাৎ দেবী। শরৎ ভাই, সতী সাবিত্রী বেহুলা দেশের বধূ তুমি। মৃত স্বামীর প্রাণ ফিরে আনতে সতী বেহুলা যদি স্বর্গে যেতে পারেন, তাহলে তুমি কেন পারবে না তোমার অবুজ স্বামীকে সবুজ করে তুলতে? কিন্তু আমি যে নিরুপায় ভাই, কর্তব্যের কঠিন শেকলে আমার হাত পা দুটোই বাঁধা। আমার বোধহয় কিছু করার নেই, আর কিছু বলারও নেই। আছে, আছে দিদি আছে। চোখের জল মুছে ইস্পাত কঠিন মন নিয়ে নিজেকে তৈরি করে বসন্তকে বুঝিয়ে দাও, মলয় চক্রবর্তীর মন মনামির মতো তার জীবনে তুমি আলে আর আলো নও। অগ্নিনারায়ণ সাক্ষী করা সাত পাকে বাঁধা স্ত্রী। কথাটা চন্দ্র সূর্যের মতো সত্যি রে মা। দেখি মামা বাবু, আপনি এখানে? এসে গেলাম মা, এসে গেলাম। মানে অনেকদিন তো তোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। তাছাড়া তোর মায়ের কাছে শুনলাম তুই নাকি জামাই বাবাজির সঙ্গে কলকাতায় বেড়াতে এসেছিস। তাই ভাবলাম যাই ভাগ্নিটার বাসা থেকে একটু ঘুরে আসি, দেখা হবে, কথা হবে, এবং গোটা কলকাতাটা বাবাজিকে যেন চেনা চেনা মনে হচ্ছে একটু একটু। আপনি আমাকে একটু একটু চিনলেও আমি কিন্তু আপনাকে অনেক বেশি বেশি করে চিনি। আসলে ভালো গুণ আছে বলেই তো লোকে আমাকে চেনে। কেমন জাগো সব কথা। ও মামনি, মামনি শুনলাম জামাই বাবাজি নাকি তোকে কু নজরে দেখে এমনকি মারধর পর্যন্ত। কে বলেছে আপনাকে এসব কথা? না মানে ওই আসার সময় চায়ের দোকানটায় বসে একটুখানি চা খাচ্ছিলাম, ওখানকার লোকেরা বলা বলি করছিল। বল তোমার কথাটা সত্যি কিনা? না, এ সম্পূর্ণ মিথ্যে কথা। বাবা মিথ্যে হলেই ভালো, মিথ্যে হলেই ভালো। না হলে ওর নামে আমি বধূ নির্যাতনের কেস করে ওর বাবার নামটাকে ভুলিয়ে দেব। কাকে আপনি কি বলছেন? আমাকে তো চেনেন, আমি গিরিধারী বাড়ু যে এক হাটে বেচি আর এক হাটে কিনে। আমার ভাগ্নিকে কিনা শাসন করবে। মামা বাবু গো, আর কেউ আপনাকে না চিনলেও আমি আপনাকে ভালো করে চিনি। বাহ। তাই আমার সামনে আমার স্বামীর বিরুদ্ধে কেউ বিরুদ্ধাচরণ করুক, সেটা আমি কিছুতেই মেনে নেব না। বলিস না বলিস না, তোর চিন্তায় রাত্রে আপনি কোনো চিন্তা করবেন না মামা বাবু, এটা আমাদের পারিবারিক ব্যাপার। এ ব্যাপারে তৃতীয় জন কেউ নাক গলাক, সেটা আমি কিছুতেই বরদাস্ত ও করব না। ভাগ্নি রে। বাবা গো, আমি যে স্রোতের শ্যাওলা, আহা। স্রোতের টানেই আমাকে ভেসে যেতে হয়। তাই শত চেষ্টাতেও সুখের খড়কুটো বোধ হয় আমার নাগালের মধ্যে কোনোদিন আসবে না মামা বাবু, কোনোদিন না, কোনোদিন। আহা, আমার ভাগ্নির কি কষ্ট, কি দুঃখ গো। চোখ দিয়ে আমার কান্নার বন্যা ধেয়ে। নকল কান্না থামিয়ে আসল কান্না কাঁদুন মামা বাবু, তাহলে তো মেয়েটা মনে একটু সান্ত্বনা পাবে। না হলে আসল নকলের ঠেলা ঠেলিতে চোরা বালির স্রোতে ভেসে যাবে ওর জীবনের খেলা ঘর মামা বাবু, ওর জীবনের খেলা ঘর। বাবা জীবন। মামা বাবু বলো। কালের চক্রে স্বামী কাঙালিনী বধূ আজ দিশেহারা। দিশেহারা। যদি পারেন ওর অশান্ত মনে আপনার সান্ত্বনার প্রলেপ দিয়ে ওকে শান্ত করুন, নইলে না পাওয়ার ব্যথায় অকালে ডুবে যাবে ওর জীবনের রক্তিম সূর্য মামা বাবু, রক্তিম সূর্য। ডুববে রে, ডুববে। আর ডুববে বলেই তো পূব আকাশ রাঙিয়ে প্রভাতী লগ্নে সূর্যদেব উদয় হয় রে। আচ্ছা আপনারা গিরগিটি দেখেছেন? গিরগিটি, গিরগিটি। আমি হলাম সেই গিরগিটি। যখন যে গাছের ডালে বসি সেই গাছের পাতার রং হয়ে যায়। শিকারীরা কিন্তু আমাকে ধরবার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না, পারে না। কারণ না, বিলম্বের নাহি প্রয়োজন। আসার সময় দেখে এলাম জামাই বাবাজি একা একা বাগানে পায়চারি করছে। যাই এবার ওর কাটা ঘায়ে একটু লবণ ছিটিয়ে দিই। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। मेरे नैना
फिर भी मेरा मन प्यासा। बात पुरानी है, एक कहानी है, अब सोचूं तुम्हें याद नहीं है, अब सोचूं नहीं भूले वो सावन की झूले। रुत आए रुत जाए देकर झूठा एक दिलासा, फिर भी मेरा मन प्यासा। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। বাবা জীবন কে? তোমার মামার শ্বশুর গো গিরিধারী মারুচ্ছে। বাবু আপনি হঠাৎ? না মানে একটা বিশেষ ব্যাপারে তোমাকে সতর্ক করার জন্য এসেছি বাপধন। হ্যাঁ কি কথা বলুন। জানো বাবাজি পরিস্থিতি খুব খারাপ গো, পরিস্থিতি খুব খারাপ, তাই তোমাকে বলতে যেন মানে আমার কেমন কেমন লাগছে। কেন আপনার কেউ কিছু বলেছে? না 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 আমাকে বলেনি গো বাবাজি, আমাকে বলেনি, বলেছে তো তোমাকে। আমাকে বলেছে? হ্যাঁ বাপধন, তুমি তোমার দাদার কুব্যবহারে গ্রাম ছেড়ে চলে আসার পর তোমার দাদা তোমাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সেটেলমেন্ট অফিসে গিয়ে কেজিওকে দিয়ে নিজের নামে রেকর্ড করিয়ে নিয়েছে। হোয়াট? দাদা আমার নামে সম্পত্তি তার নামে রেকর্ড করে নিয়েছে? বাবা গো বাবা, শুধু কি তাই, আরো তোমাদের ব্যাংকে যে জমানো টাকাগুলো ছিল না, সব তোমার দাদা তোমাদের বাড়ির ওই কাজের বিধবা মেয়েটার নামে জমা করে ফেলেছে। আপনি সত্যি বলছেন তো? তবে কি আমি তোমাকে মিথ্যা বলছি? এই তো বাবাজি, এই তো এই দিন দুয়েক আগে তোমার দাদার সঙ্গে আমার রাস্তাতে দেখা হলো, আর দেখা হতেই তোমার দাদা আমাকে বললো, মামা বাবু আমি আমাদের বাড়ির ওই কাজের বিধবা মেয়েটাকে বিয়ে করে সুখে সংসার পাততে চলি। কি এত দূর? তুমি নিশ্চয়ই এসবের কিছু জানো না। জানি না বলেই তো আপনার কাছ থেকে শুনে আমি অবাক হলাম। হ্যাঁ। এর উপযুক্ত জবাব আমি দেব। জবাব দেবে। আমি আমার ভাগের সম্পত্তি বুঝে নিতে চাই। হ্যাঁ। ছলে বলে কৌশলে, প্রয়োজন হলে গায়ের জোরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, পাখা গজালেই তো পিঁপড়ে মরে। আপনি ঠিক কথা বলেছেন বাবা। একদম। আমার দাদার পাখা গজিয়েছে। পাখা গজিয়েছে, আর এই পাখা দুটো ছেটে ফেলতে হবে। আমার শোনো, কাবু হয়েও না। আগামীকাল সকালে তুমি তোমার দাদার সামনে গিয়ে মাথা উঁচু করে বুক চিতে দাঁড়িয়ে বলো তোমার প্রাপ্য অংশ বুঝে নিতে, দরকার হলে গায়ের জোর দেখাতে ভয় পেও না। গুড আইডিয়া। একদম আপনি ঠিক কথাই বলেছেন। একদম। আমি কালই ও বাড়িতে যাব। কালই যাও। তবে আপনি আমার সঙ্গে যাবেন। এই দেখো দেখি বাবাজি, আমি আবার কেন মিছি মাথা গলাবো? না বাবাজি, আমি গলাতে পারবো না, আমি ওসব যেতে দিতে পারবো দেখুন এসব বিষয় সম্পত্তির কাগজপত্রের ব্যাপারে আমি কিছু বুঝি না। না। তা অবশ্য ঠিক। তাই দাদাকে গাধা বানাতে হলে হ্যাঁ। আপনার মতো বুদ্ধিজীবী মানুষের বিশেষ প্রয়োজন। মানে আপনি চাইলে আপনাকে পারিশ্রমিক দিতে পারি। ছি 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 ছি, দেখো গো কাণ্ড, দেখো গো কাণ্ড। আরে তুমি আমার ভাগ্নি জামা, আমি নেবো তোমার কাছ থেকে? না না না, আমি নিতে পারবো না, আমি নিতে পারবো না। দরকার হলে আমি না হয় একবার তোমার শ্বশুরের কাছে যাব। শ্বশুরের কাছে? হ্যাঁ বাপ, এক্ষেত্রে তোমার শ্বশুরকে তো বিশেষ প্রয়োজন, কারণ এটা হলো আইনের কাজ। আইন দেখে তোমার দাদা যাতে তোমাকে ফাঁকি দেখাতে না পারে সে ব্যবস্থা তো আমাকেই করতে হবে। আইসি, আপনি আমার জন্য এত গভীর চিন্তা করেন? আগো, চিন্তা করি বলেই আমার ভাগ্নি আর তোমার দাদা আমাকে দু চোখে দেখতে পারে। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছে, কিন্তু 5 টাকা দাও, টাক- মানে কাগজপত্র ব্যাপারে লাগবে। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। দাও 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 দাও। দেখো বাবাজি, এসব ব্যাপারে আমার ভাগ্নি যেন জানতে না পারে। না না, কেউ জানবে না। তাহলে আমি আর একদম বিলম্ব করব না, মানে বিলম্ব করলে ট্রেনটা আবার ফেল করে ফেলবো। চলি বাবাজি চলি, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। যাক, এবার আমি নিশ্চিত দাদার কাছ থেকে সম্পত্তি আদায়ের ব্যাপারে আর আমার কোনো বাধা রইল না। কিন্তু কিন্তু মলয় বলেছিল ড্রাগ লাইসেন্সের ব্যাপারে আর 50,000 টাকা লাগবে। ঠিক আছে, আগে সম্পত্তিটা আদায় করি, তারপর আমার গলার হারটা গড়ে দেবে, এই তো?
তুমি বিশ্বাস করো মন, আমি সেই জন্য তো আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করছি। সত্যি বলছো? আই এম শিওর। তাহলে বলো এবার আমি তোমার জন্য কি করতে পারি? আজকে রাতে তুমি আমার বেড পার্টনার হয়ে থাকবে। এ নতুন কথা কি আছে? তাহলে তুমি সবসময় অ্যাভয়েড করে আমার কাছ থেকে দূরে সরে গিয়ে নিজেকে গুটিয়ে রাখো কেন? হ্যাঁ রাখি। কেন জানো? কেন? তোমাকে একান্তভাবে কাছে পাওয়ার আশায় আমি যখন মনের দরজা খুলে তোমার কাছে ছুটে আসি, তখন দেখি তুমি হুইস্কি আর চুলা নেশার ভূত হয়ে বিছানায় পড়ে আছো। মন, আমি যখন উত্তেজনায় তোমার উপরে আছড়ে পড়ি, তখন দেখি মদের নেশা খেটে কি আমি বালিশ আঁকড়ে ধরে আছি আর তুমি পালিয়েছো? এর জন্য তুমি তো দায়ী। আমি জানতে চাই তোমাকে পাবো কিনা। অবশ্যই পাবে, তবে তবে তুমি বিবাহিত, তোমার সঙ্গে মেলামেশা করি, এটা তুমি চাইলেও তোমার ওয়াইফটা চাই না। ও না চাইলে ওর কিছু করার নেই, কারণ তোমার প্রতিদ্বন্দ্বী ওই গাইয়া মেয়ে বর্ষাকে প্রয়োজন হলে আমি পৃথিবী থেকে আউট করে দেবো। আউট। আর ইউ আন্ডারস্ট্যান্ড? ইট ইজ মাই ফাইনাল ডিসিশন। আমার জন্য বসন্ত তার নিজের স্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়, কিন্তু সে জানে না যে মন আমি এত বোকা নয়। কারণ আমি জানি পরনারীর জন্য যে নিজের স্ত্রীকে খুন করতে পারে, সে একদিন পর নারীকেও খুন করতে পারে। তাই আমি চাই ওকে নিয়ে প্রেম প্রেম খেলা খেলতে। কি খবর ভিকিদা? সাহেব গাড়িতে অপেক্ষা করছে। কোন সাহেব? মিস্টার আগরওয়াল, দাদার কি নির্দেশ? আজ রাতে তোমাকে সঙ্গম হোটেলে পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। নেভার, কোনো পার্টিতে অ্যাটেন্ড করা আমার পক্ষে সম্ভব নয়। আমি গিয়ে সাহেবকে কি কথা বলবো? তাকে বলে দিও শরীরটাই মেয়েদের একমাত্র সম্পদ। যুগ যুগ ধরে পুরুষেরা তাদের মন, মেধা কিংবা নারীত্বের কোনো দাম দেয়নি, শুধু লোভের চোখ দিয়ে চিনতে শিখেছে। সেই লোভনীয় শরীর কখনো লুটের বাতাসা নয়। ঠিক বলেছেন বৌদি। আরো জানিয়ে দিও তাদের শরীরের মিষ্টি স্বাদটা হয়তো সোন পাপড়ির চেয়ে কম, কিন্তু ঝাঁসটা পেঁয়াজের চেয়ে অনেক বেশি। বাবা বাবা, এই কথাতে আমরা ভীষণ খুশি। তাই এবার আমরা মেয়েরা সবাই বাঁচার মতো বাঁচবো। একই কথা আজ তোমার মুখে শুনলাম বৌদি। এই ধরনের পূর্বহস তাহলে এইবার ঝটপট বলো তোমাদের জামাইবাবু কোথায়? মদের নেশায় ফ্লড হয়ে পড়ে আছে। মলয় চক্রবর্তী মিস্টার আগরওয়ালের কাছে চুক্তি করেছে আজ রাতে তোমাকে তার গাড়িতে তুলে দেবে। কি এত সাহস? সেই জন্য বুঝি ওকে মদ খাইয়ে বেহুশ করে দিয়েছে? এই ভিকি তার সাহসকে সম্মান করে দাঁড়িয়ে থাকবে বসন্ত বাবু স্ত্রী বর্ষাদেবের বিপদের দরজা। কি ভাই? আর দেরি নয় বৌদি, এগিয়ে চলো। জীবনে আমি অনেক খারাপ কাজ করেছি, এইবার ডাক এসেছে, কর্তব্যের দুন্দুবি বেজে উঠেছে। তাই হারার আগে জীবন মরণ খেলা আমাকে খেলতেই হবে। তোমরা তৈরি হও, বুকে বাঁধো অটুট সাহস, কর্তব্যের জিগির ভুলে এক বিপন্ন নারীর সম্মান রক্ষা করো। আমি আমার মরা মাই দিব্যি করে বলছি বৌদি, মেয়ে হয়ে আর এক মেয়ে ইজ্জত লুঠার আগে আমার যেন মৃত্যু হয়। আমি হাতে হাত রেখে শপথ করছি এই ভিকি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেবে না। তাহলে চলো আমরা এগিয়ে যাই। যারা আমার স্বামীকে ভুল বুঝিয়ে আমার মাথা থেকে ঘোমটা খুলে দিয়েছে, যারা আমার সম্মান নিয়ে ছেড়ে মেরে খেলেছে, সেই শয়তানদের মুখোশ খুলে দিতে আজ থেকে আমি হলাম ঘোমটা খোলা বিদ্রোহিণী বধূ। আরে বড় খোকা, কি ব্যাপার বলতো? কদিন ধরে আমি লক্ষ্য করছি তোর শরীরটা ভালো নয়, সবসময় মনমরা হয়ে থাকিস। কি এত ভাবিস বলতো? প্রতিবেশীদের কাছে আমি যার মুখ দেখাতে পারছি না পিসিমা, সবাই আমাকে দেখে কেমন যেন মুখ টিপে টিপে হাসছে। তারা হাসছে, তারা ভুল করে হাসছে বাবা। ভগবানের দয়ায় একদিন নয় একদিন সুদিন আসবে, আর সেদিন তাদের ওই হাসি বাসি হয়ে যাবে। কবে কবে সেদিন আসবে পিসিমা? আসবে বাবা, আসবে, নিশ্চয়ই আসবে। তার জন্য ধৈর্য ধরতে হবে। চল বাবা, চল কিছু খেয়ে নিবি, চল। খেতে যে আমার কিছু ইচ্ছে করছে না পিসিমা। এইভাবে না খেলে তুই কদিন বাঁচবি? বাঁচতে আমি চাই না পিসিমা, আমি মরতে চাই। চুপ কর হতভাগা ছেলে, ওসব কথা মুখে কি আসে আছে আমার, কি আছে আমার, কার জন্যই বা আমি বাঁচবো তুমি বলতে পারো পিসিমা? এই অসুস্থ শরীর নিয়ে কেন তুই আজে বাজে চিন্তা করছিস? কেন তুই কাঁদছিস? কাঁদো কাঁদো পিসিমা, কাঁদো। হেমন্ত চৌধুরীর দুর্ভাগ্যের জন্য তুমিও অঝর ঝরে কাঁদো। তবু যদি বুকের জমাট বাঁধা ব্যথাটা একটু হালকা তোর মুখ দিয়ে যে রক্ত উঠছে। উঠবেই তো, উঠবেই তো। এই যে বেঈমানি রক্ত, এই যে ঠকবাজি রক্ত, ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের বঞ্চনা রে। বড় খোকা, তোর মুখ দিয়ে যে কালো কালো রক্ত আলো, উঠছে। এক টুকরা আলো সন্ধান আমাকে দিতে পারো পিসিমা? যে আলোয় হেমন্ত চৌধুরীর জীবনে একটু ভালো আসে। তাও না, তাও না পিসিমা, এক টুকরা আলো সন্ধান দাও না। এই দেখ, ঈশ্বর, এই হতভাগ্য ছেলেটার এমন দুর্দশা তুমি আমাকে কেন দেখালি ঠাকুর? ও আমার নিজের সন্তান না হলেও ও তো আমার ছেলের মতো। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? না, যাই দেখি ছেলেটাকে কিছু খাওয়াতে পারি কিনা দেখি।
কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রে সাধ্য একটু হঠাৎ আপনি এখানে মানে কি মনে করে? মানে তোর সঙ্গে নিরালায় একটু কথা বলবার যা জন্য বলবেন তাড়াতাড়ি বলুন, আমার কিন্তু অনেক কাজ আরে আছে। দাঁড়া, কাজ তো আছে, তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? আয় আমার পাশে একটুখানি বস, একটু গল্প করি। কি বলছেন আপনি? এই এই দাঁড়া, গন্ডগোল করিস না। হাতটা ছেড়ে কথা বলুন, ছাড়বো, হাতটা ছেড়ে কথা বলুন। ছাড়বো। দেখ, বিষয় সম্পত্তি যা আছে সব আমি তোর নামে লিখে দেবো। ছি 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 ছি, এসব কথা শোনাও আমার মুখ। এই, 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 ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। বাপ কি বলছিস? বাপ কি বলছিস? কৃষ্ণলীলা ছেড়ে পড়িস দিন। নি, তা কৃষ্ণলীলা। না হলে আমি কিন্তু হেমন্তকে ডাকবো। এই, কেউ নেই, কেউ নেই, আমার বাড়িতে কেউ নেই। কে আছো? আমাকে বাঁচাও। এই পুরাতন হাত থেকে আমাকে রক্ষা করো। দাদা! গিন্নিমা, আপনি এসেছেন। দেখুন, আপনার দাদা, যিনি আমার বাবার বয়সী, তিনি আমাকে দীক্ষা দিচ্ছিলাম, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা। শিক্ষা সভ্যতা বলতে আপনার এতটুকু জ্ঞান নেই। নিজে অপরাধ করে কৃষ্ণের ঘাড়ে দোষ চাপাতে চাইছেন। লজ্জা করে না আপনার? আগে তোর লজ্জা করে না? একজন ভক্ত মানুষের নামে মিথ্যে বদনাম দিতে দিদিমণি। চরিত্রের বড়াই করছিস, তাই না? দিদিমণি কি বলছেন কি আপনি? বলছি বুঝতে পারছিস না? প্রতিশ্রুতির কথা ভুলে, টাকার কথা ভুলে, শপথের কথা ভুলে কেন কেন তুই হেমন্তকে নিয়ে এখানে পড়ে আছিস? এত বয়স হলো, তুমি এত প্রেমের জ্বালা। মালা পরিয়ে দেবো রে হারামজাদি, তোদের দুটোকে ধরে নিয়ে গিয়ে গণবিবাহের আসরে মালা পরিয়ে দেবো। আপনি চুপ করুন। আপনার মতো ভণ্ডের মুখে ও কথা মানায় না। দিদিমণি, এই চরিত্রহীনা, বল বল কেন তুই তোর প্রেমের নগরকে জানিয়ে দিয়েছিস? বর্ষার মা আর আমি কেউ না। দিদিমণি, আপনি বিশ্বাস করুন, এ কথা আমি কোনোদিন কাউকে কিচ্ছু জানি। হ্যাঁ জানিয়েছিস, জানিয়েছিস, না হলে ওদের দুজনের মধ্যে এত অমিল হলো কি? বল বল, তা না হলে আজ তোকে দিদিমণি, আমি ভগবানের নামে দিব্যি করে বলছি, এ কথা আমি কোনোদিন কাউকে আবার মিথ্যে কথা বলছিস। আমার কাছ থেকে টাকা খেয়ে যে প্রতিশ্রুতি তুই দিয়েছিলি সেটা তুই এরই মধ্যে ভুলে যা। ভুলিনি। ভুলিনি দিদিমণি, আমি কিচ্ছু ভুলিনি। আর ভুলবও না কোনোদিন। ভাগ্যের পরিহাসে স্বামীকে হারিয়ে এ বাড়িতে কাজের মেয়ে হয়ে আশ্রয় পাওয়ার পরেও সেই প্রতিশ্রুতির কথা আজও আমি ভুলিনি। মায়া, আর ভুলেও কোনোদিন আমার ছেলের মতো হেমন্ত বা বসন্তের কাছে কোনোদিন আমি প্রকাশ করিনি যে আপনার মেয়ের সঙ্গে আমার কিসের সম্পর্ক। মায়া, আমি কি তা পারি দিদিমণি? পারি না, কিছুতেই পারি না। আর কেন পারি না জানেন? কেন? আপনারা যে কঠিন দিব্যির সুশ্রুত দিয়ে আমার মুখটাকে আপনারা সেলাই করে দিয়েছে। তাই গো দিদিমণি। মায়া, দাদা, মায়া আমাকে কি কথা বলে গেল? হেমন্ত বসন্ত ও নিজের ছেলের মতো। তাহলে তুমি আমাকে যে সমস্ত কথা বলেছো সব ভুল, সব মিথ্যা? না 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 না, এ কি করে সম্ভব? আমাকে মিথ্যা কথা বলে উত্তেজিত করে তোমার কি লাভ? লোকসান, লোকসান নেবন, পুরোটাই লোকসান। কি বলছো তুমি? কৃষ্ণ কৃষ্ণ হরি হরে হেমন্তটাকে ঠিক মতো কায়দা করতে না পারলে তোর মেয়ে জামাইকে কিন্তু পথে বসতে হবে রে। না 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 না, পথে যাতে বসতে না হয় তুমি সেই ব্যবস্থা করো। প্রয়োজন হলে 2000 টাকা দে। 2000। ধ্যাৎ, ঘাবড়াচ্ছিস কেন? টাকা দিই তো আমি কেসটা ফাঁকা করবো। শোন, প্রথমে হেমন্তর সঙ্গে জমি জমার ব্যাপারটা না আগে বোঝাপড়া করবো, তারপর ওই চরিত্র না ঝিটাকে বাড়ি থেকে লাথি মেরে তাড়াবো। তুই শুধু টাকা দিয়ে যা, তবে যা করার দুজন একসঙ্গে করবো। কিন্তু তা তো দেবো, কিন্তু হেমন্ত এখনো পর্যন্ত আসবে আসছে না আসবে, কেন? সময় হলে ঠিক এসে যাবে। এখন চল তো ওদের ওই বৈঠকখানার সামনে, ওখানে পার্টির লোকজন সব জড়ো তুমি হয়ে। আমার পার্টির লোক জড়ো করতে গেলে কেন? 25 টাকা না, 1000 হলেও আমরা হলাম গে ভিন গায়ের লোক, তাই হেমন্তর নামে হসদ্দ টানতে ওখানকার পার্টিকে আগে আমাকে হাত করতে হবে। চল চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই টাকা দে। তোমার শুধু টাকা আর টাকা। টাকা এই দে নাও, তো। এই নাও, এই নাও। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রে সাধ্য করি। চল। হ্যাঁ, চল। টাইট করব হচ্ছে কি না, জামাই দাদুর দাদাকে আচ্ছা করে টাইট করব। লোকটা একেবারে বাস্তু ঘুঘু, বড় ভাই হয়ে ছোট ভাইকে ফাঁকি দেয়া
আসুক আসুক একবার ছোট লোকটা। এবং সে পার্টির লোকজন সবাই এসে গেছে তো নাকি রে? আসেনি মানে ওই দেখুন মেয়ে পুরুষ সবাই আগে থেকে দল বেঁধে এসে বসে আছে, হচ্ছে কি না ওই হেমন্ত বাবুকে সাহায্য করবার জন্য। এবার হেমন্তকে ডাকুন দাদা। মানে আমি ডাকবো? কেন আপনার ভয় লাগছে নাকি বাবু? এই গিরিধারী বাড়িতে সব ভগবানকে ছাড়া কাউকে ভয় করে না। কিন্তু আমাদের ডাকে হেমন্ত কি বাড়ি থেকে বেরোবে? আসবে আসবে আসবে, না বেরোলে ঘাড় ধরে টেনে নিয়ে আসবো, জুতোর মালা গলায় পরে গোটা গ্রাম ঘোরাবো, তবে কি শাস্তা। এই তো বসন্ত এসে গেছে। এসো বাবাজি এসো, আমরা তো এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে আর একদম দেরি নয়, এইবার হচ্ছে কি না জামাই দাদাবুর দাদাকে ডাকুন। এবং সেটা তুই নিজে ডেকে নিয়ে আয়। ঠিক আছে আমি যাচ্ছি। না, আপনাদের কাউকে রাখতে হবে না, আমি ডাকছি। দাদা দাদা একবার এদিকে এসো তো। দাদা। কে কে ডাকে? দাদা দাদা বলি কে আমাকে ডাকে? কে কে ডাকে? দাদা দাদা বলে কে আমাকে ডাকে? কে কে ডাকে? কে আমাকে দাদা দাদা? বসন্ত, বসন্ত তুই এসেছিস ভাই, আয় না, আয় আয় আয়। সেই ছোট্টবেলাকার মতো দাদা দাদা বলে তুই আমার বুকে ছাপিয়ে পড়। আয় আয় ভাই আয়, ওরে আমার বুকে আয় ভাই, আমার বুকে আয়। দরজা একবার উঠলে পাছা ধরলে এইবার ধরা পড়েছে। ইচ্ছে করছে কোষে দুগালে দুটো চোর সপাটে মারি। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে মানুষের বিপদ দেখ রে। কি ব্যাপার, আমাকে দেখে আপনারা সবাই মুখ নিচু করে বসে পড়লেন কেন? দাদা। ওরে গাধা, আমি জানতাম গ্রাম ছেড়ে শহরে তুই বেশি দিন থাকতে পারবি না। তাই হ্যাঁ রে, সবাইকে দেখছি। আমার বৌমা কই রে? বল না, বল না আমার গৃহলক্ষ্মী বৌমা, আমার গৃহলক্ষ্মী। ও মা লক্ষ্মী বোধহয় রাধা মাধবের মন্দিরে গেছে ঠাকুর প্রণাম করতে। এই তাড়া 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 তাড়া, আগে বৌমাকে বরণ করে নিয়ে আসি, আগে বৌমাকে বরণ করে নিয়ে আসি। বৌমা বৌমা বৌমা। আনন্দ হওয়ার কোনো কারণ নেই, সে আসেনি। বৌমা আসেনি? না, আসবে কেন? কিসের অধিকারে আসবে? মামা বাবু, বাবাজি আপনি তো এসেছেন, হ্যাঁ? বলুন না কি অধিকার চান না আপনারা? না, আমি এই 7-5 মধ্যে নেই বাবাজি। তোমার ভাই কি বলে তুমি তাকে জিজ্ঞাসা করো। বসন্ত, কি ব্যাপার ভাই, তুই কি কিছু বলবি? বলা বলির কিছু নেই, আমি আমার সম্পত্তির প্রাপ্য অংশ বুঝে নিতে চাই। সম্পত্তির প্রাপ্য অংশ? কি ব্যাপার, অংশের কথা বলে গাছ থেকে পড়লে বলে মনে হচ্ছে? বসন্ত, থামো, বলো কেন তুমি আমার নামে সম্পত্তি তোমার নামে লিখে নিয়েছো? তার মানে আমাদের সংসারে জমানো টাকা কেন ওই বাড়ির ঝিটার নামে জমা করেছো? কি বলছিস তুই? শেষে ওকে নিয়ে সংসার করার ইচ্ছে আছে, তাই না? হাসতে তোমার লজ্জা করছে না? কেন লজ্জা করবে? কিসের জন্য লজ্জা করবে? বরং আপনাদেরই লজ্জা পাওয়া উচিত। আমাদের লজ্জা পাওয়া উচিত। উচিত নয়? লজ্জা যদি আপনাদের থাকতো তাহলে পার্টির লোকজন সঙ্গে নিয়ে এসে আমার এখানে হামলা করতে আসতেন না। হেমন্ত, শুনুন, আপনারা যতই আমার বিরুদ্ধে জোট বাঁধার চেষ্টা করুন, এই ব্যাপারে আমি অটল হিমালয়। আপনারা আমার কিছুই করতে পারবেন না। তাহলে তুমি বলতে চাও যে বসন্তর প্রাপ্য অংশ বুঝে পাবে না? যদি বলি তাই, তাহলে তুমি অস্বীকার করো ও তোমার ভাই। তাই যদি হয় তাহলে ও একা আসেনি কেন? ও, একা এলে ফাঁকি দিতে সুবিধা হতো, তাই না? চিৎকার করবি না হতভাগা। ওরে, মানুষ হয়ে ভাইয়ের দাবি নিয়ে আমার সামনে এসে দাঁড়ালে তোকে কি আমি সম্পত্তি থেকে বঞ্চিত করতাম? তাহলে তুমি আমার প্রাপ্য অংশ দেবে না? অংশের কথা বললে একটা কানা করিও আমি তোকে দেব না। বাবাজি সহজে হবে না, গায়ের জোর দেখাতে হবে। হেমন্ত, তুমি ভুল করছো। পৈতৃক সম্পত্তি না পেলে বসন্ত আইনের আশ্রয় নেবে। আইন? হ্যাঁ। আদালতের আইন আমি মানি না। আইন মানবে না মানে? আইন আমি নিজেই, হৃদয় আমার আদালত, আমি নিজে বিচারক। এই আদালতের কাঠগড়ায় স্নেহের শেকল পরে ধরা না দেওয়া পর্যন্ত আমার বিচারের রায় আমি ঘোষণা করব না। তাহলে আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না। বসন্ত, বসন্ত, তুই আমাকে চড় মারলি। বেশ করেছে, মেরেছি, প্রয়োজনে আরো মারবো। তুমি একটা ঠক প্রবঞ্চক, প্রতারক। মাননীয় গ্রামবাসীগণ, আপনারা তো সবাই শুনলেন, আমার ভাই আমাকে বলছে আমি ঠক, জোচ্চোর, চরিত্রহীন লম্পট। সে এসেছে তার প্রাপ্যাংশ বুঝে নিতে, আর আপনারা সবাই এসেছেন তাকে সাপোর্ট করতে। পিসিমা, পিসিমা, আমার ফাইলটা নিয়ে এসো তো, আমার ফাইলটা। এই নে বাবা তোর ফাইল। বাবা বাবু, বাবা গো, মাসিমা, এই আমাদের মোট সম্পত্তির বন্টন নামা। সেটেলমেন্টে কেজিও সাহেবকে দিয়ে নতুন রেকর্ড করিয়েছে। বসন্ত, নে ভাই নে,
তোর অংশের কাগজটা তুই বুঝে নে। আর বন্টন নামার সময় আমি আমার অংশটা আমার বৌমার নামে রেজিস্ট্রি করে দিয়েছি। নিন, কাগজপত্রগুলো আপনি রেখে দিন। হেমন্ত তুমি থাক, জোচ্চোর, চরিত্রহীন লম্পট। তাই তাই আমার নামে ব্যাংকে যে টাকা পয়সা জমা ছিল সব আমি বসন্তের পাস বই জমা করে দিয়েছি। নে নে ভাই নে, তোর পাস বইটা তুই কাছে রেখে দে। আর মায়ের যা গহনাপত্র ছিল সব বৌমাকে দেবো বলে স্থির করে রেখেছে, সবই ঘরের মধ্যেই আছে। মাসিমা নিন, বাড়ির চাবিটা আপনি রেখে দিন। বাবাজি সত্যি মহাদলিজের জন্য কিচ্ছু রাখে কেন রাখবো? কিসের জন্য রাখবো? আপন বলতে আর কে এবার রইল আবার? সত্যি বড় দাদা বাবু, আপনার তুলনা আপনি নিজেই। ঝড় যে আসবে তা আমি আগেই জানতাম, তাই সেই ঝড়ের গতিরোধ করতে সব ব্যবস্থা আমি আগে থেকেই পাকা করে রেখেছি। হেমন্ত! পিসিমা, পিসিমা, এবার আলমারির চাবিটা তুমি বসন্তের হাতে তুলে দাও। হেমন্ত! ওরে হেমন্ত, তুই তো আজ সবাইকে সব দিলি, কিন্তু আমি যে এতদিন তোদের বাড়িতে ঝিয়ের কাজ করলাম, আমি কি পেলাম রে? আমি কি পেলাম? কেন তুমি এই সন্তান পেলে? হেমন্ত, এই অবধ সন্তানের তুমি মা হলে। চলো চলো পিসিমা, চলো এবার এখান থেকে চলে যাই। চলো। কোথায় যাবে এই ঘর বাড়ি ছেড়ে? অজানার পথে। হেমন্ত, দায়িত্ব আর কর্তব্যের বোঝা যখন কাঁধ থেকে নেমেই গেল তখন এবার আমি সম্পূর্ণ মুক্ত। তাই মা ছেলেতে এবার পাড়ি দেব ওই অজানার পথে। বড় দাদা বাবু, বংশী, বসন্ত রইল, ওকে তোমরা দেখো, ওকে তোমরা দেখো। আরেকটা কথা মাসিমা, ভাগ্য তো সে বসন্ত ছোটবেলা থেকে মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত। আপনি আপনি ওকে একটু মায়ের স্নেহ দেবেন মাসিমা, একটু মায়ের স্নেহ। হেমন্ত! মেসমশাই, আমার ভাইটা রইল, ওকে আপনি দেখবেন, ওকে আপনি দেখবেন, ওকে আপনি দেখবেন। দাদা, বসন্ত, ওরে ভাই আমার, দেখ দেখ, বড় দাদা হয়ে আমি তোকে কত বকেছি, কত মেরেছি। যদি পারিস তোর এই হতভাগ্য দাদাকে ক্ষমা করে দি, বৌমাকে বাড়িতে ফিরে এনে তুই সুখে সংসার করিস। ওরে আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। হেমন্ত, চলো চলো পিসিমা, চলো এবার আমরা চলে যাই। চলো এবার আমরা চলে যাই। হেমন্ত, কিন্তু যাওয়ার আগে মাননীয় গ্রামবাসীগণের কাছে একটা সাবধান বাণী শুনিয়ে দিয়ে যাই। দেশে করোনা ভাইরাস প্রায় নির্মূল হতেই চলেছে, কিন্তু এই মা বাবুর মতো একটা মারাত্মক ভাইরাস আজ সমাজের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। সাবধান, এর থেকে আপনারা খুব সাবধান, খুব সাবধান। চলো চলো পিসিমা, চলো এবার আমরা পাড়ি দিই ওই অজানার পথে। হেমন্ত! আসছে দেশের বাড়ি সম্পত্তি বিক্রি করে বসন্ত টাকা নিয়ে আসছে মনামিকে খুশি করতে। মাঝপথে সেই জায়গা ছিনতাই করে ভিকি নিয়ে আসবে আমার কাছে। বসন্ত হবে সর্বহারা, তারপর বসন্তর বউ বর্ষা। কিন্তু ভিকি এখনো আসছে না কেন? ভিকি, আমি এসে গেছি স্যার। আগে টাকা দাও। টাকা ফাঁকা হয়ে গেছে স্যার। ইয়েস স্যার। বসন্ত বাবু টাকা নিয়ে যে টেন্টায় উঠেছিল সেই কামরায় আমার মতো একজন থেকে ফলো করেছিল। তারপর আমি প্রস্তুত হওয়ার আগেই সে কাজ হাসিল করে ফেলেছে। স্টপ ইট! তোমার সব কথা মিথ্যা। স্যার, আমার কথাটা একবার বিশ্বাস করি না।
বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আমার সব কাজে ফাঁকি দিচ্ছ। স্যার। বড্ড তেল হয়েছে না? ওই তেল আমি নিংড়ে নেব। এই ভিকির তেল নিংড়াতে গেলে আপনার তেল কলে তালা ঝুলবে স্যার। ছোট মুখে একদম বড় কথা বলবি না। ছোট মুখেই তো বড় কথা মানায় স্যার, কারণ 1 ফোঁটা জলে গোটা আকাশের ছবিটাই দেখা যায়। আউট! আই সে গেট আউট! যাচ্ছি স্যার, যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, এই ভিকির পেছনে আপনি লাগতে আসবেন না, তাহলে কিন্তু মরবেন। সাবধান! কিন্তু নৌকোর পাল্টা উল্টো মুখী বাতাস বইছে কেন? তবে কি না না, এ সময় আমাকে শক্ত হাতে হাল ধরতে হবে। তাই মনামি হচ্ছে এখন আমার প্রধান অস্ত্র। মনামির অস্ত্রে আর ধার নেই দাদা, বহু ব্যবহারে তার ধার নষ্ট হয়ে গেছে। আরে তাতে কি হয়েছে? আমি নতুন করে ধার দিয়ে দেবো, তুই ক্ষুরধার হয়ে উঠবি। শোন, বসন্তের উপর দৃষ্টি সরিয়ে নিতে হবে, কারণ সে কপোদ্যোগ শূন্য। তাহলে কিভাবে ভর্তি হবে দাদা? মিস্টার ঝুনঝুনিওয়ালা নামে একটা বড় কাতলা মাছ আমার চারে ঘুরে বেড়াচ্ছে। তোর নকল ভালোবাসা দিয়ে মালটাকে খেলিয়ে খেলিয়ে পাড়ে তুলতে হবে। না দাদা, আমার দ্বারা হবে না, তুমি অন্য চেষ্টা করো। কেন? তোর চেষ্টা মিটে গেছে? বুকের চেষ্টা মিটলেও বুকের চেষ্টা মেটেনি। তাই নাকি? তুমি কি মনে করেছো মন বলতে আমার কিছুই নেই? আছে। তুমি কি ভেবেছো মনামিকে পুতুল নাচের পুতুল বানিয়ে সারা জীবন নাচাবে? নাচাবো। তাতে তোর অসুবিধেটা কোথায়? বিনিময়ে তো তুই সবকিছু পাচ্ছিস। কিন্তু পাইনি মনের ঠিকানা নেবার মতন একজন মানুষের সন্ধান। মানুষের সন্ধান? পাইনি কারো পরিচয় পরিচিতা হওয়ার মতো স্বীকৃতি। পাইনি নারী জীবনের একমাত্র পাওনা সন্ন্যাসীদিকে পূর্ণ করার জন্য এক চিলতে সিঁদুর। বোকা কোথাকার! আরে ওগুলো পুরনো। কিন্তু নিত্য নতুন পুরুষের আলিঙ্গনে আমি যখন ক্লান্ত অবসন্ন হয়ে পড়ি, তাদের বিষাক্ত মুখ দিয়ে আমার এই লাল টকটকে ঠোঁট দুটোকে চুম্বন করে, তখন আমার দেহের উপর সে আগুন জ্বলে ওঠে। আমি যেন দূর থেকে শুনতে পাই হাজার লোক আমার দিকে আঙুল তুলে বলছে, মনামি তুমি করুণাজয়ী প্রথম মহিলা নও, তুমি দেহ প্রসারিণী পার্বণিতা বেশ্যা। ওটা তোর অবুঝ মনের অলিক কল্পনা। শোন, কোনো কোনো কমেন্ট না করে তুই যা, তাড়াতাড়ি সেজে গুজে আয়। ভদ্রলোক এখনই এসে যাবে। এলেও তাকে ফিরে যেতে হবে। কি বলছিস তুই? আমার কারো লালসা জিয়া হতে পারবো না দাদা। করতেই হবে, দাদা কারণ তুই হচ্ছিস আমার কাছে এখন টাকা ছাপানোর মেশিন। তার মানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি তোকে সৃষ্টি করেছিলাম, স্বার্থ ফুরিয়ে গেলে ওটাকে আমি নষ্ট করে দেবো। যা, তাড়াতাড়ি সেজে গুজে আয়। যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, সত্যি কি তুমি আমার নিজের দাদা? সত্যি কি তুমি আমি একই মায়ের পেটে জন্মগ্রহণ করেছি? একই মায়ের পেটে জন্মগ্রহণ করলে কি তোর যৌবন বিক্রি করে আমি টাকা রোজগার করতে পারতাম? তার মানে আমি তোমার নিজের বোন নই? ও, এতদিন পরে বুঝলি? তাহলে বলো, কে আমার বাবা, কে আমার মা, কোথায় আমার জন্ম? আরে সে কথা শুনে কি লাভ? তবু আমি শুনবো, তোমাকে শোনাতেই হবে। বেশ, তাহলে শোন। আজ থেকে 21 বছর আগে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা মেলায় প্রচন্ড ঝড় বৃষ্টির চাপে তুই হারিয়ে গেছিলি। সেখান থেকে আমার বাবা তোকে কুড়িয়ে নিয়ে প্রতিপালন করে। কাজে তোর কে বাবা কে মা সেটা আমার জানার দরকার নেই। তার মানে আমি বেজন্মা? মনামি, আজ আমার খুব আনন্দ হচ্ছে মলয় চক্রবর্তী। কেন? যে তোমার মতো অসভ্য ইতর লোকের বোন আমি নই। আর সেই কারণে এখান থেকে যদি তুই পালিয়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে তোর ডানা দুটো আমি ছেটে দেব। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণী যা।
আমাকে আটকে রাখার ক্ষমতা তোমার আর নেই। এখন আমি কোথায় যাব? কে আমাকে আশ্রয় দেবে? কার পরিচয়ে আমি বেঁচে থাকবো? কেন মানুষের পরিচয় নিয়ে বেঁচে থাকবেন? এ কি আপনি? এতে অবাক হবার কিছু নেই। মানুষ রূপে ভগবান সৃষ্টি করেছেন, তখন তো একটা পরিচয় থাকবে। মনামি চক্রবর্তী। না, আমি মনামি চক্রবর্তী নেই, শুধু মনামি। তার কারণ? মলয় চক্রবর্তীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি তার বোন নই। পুরীর জগন্নাথ দেবীর রথযাত্রা মেলা হারিয়ে যাওয়া আমি এক পরিচয়হীন নামে। কি বলছেন আপনি? আমার বাবা নেই, আমার মা নেই, কেউ নেই। আশ্চর্য, আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আপনি আমাকে খুলে বলুন। কি হবে আপনাকে বলে? আগে বেজন্মা মেয়ের কথা শুনে আপনার কি লাভ? শুধু অবজ্ঞা, ঘৃণা, থুৎকার ছাড়া আর আপনি আমাকে কি দেবেন? আপনি যা চাইবেন আমি তাই দেব। বলুন কি চান আপনি আমার কাছে? আপনি? আমি আপনাকে দেব এমন এক ঠিকানা যেখানে পৌঁছালে আপনি পাবেন অমৃতের সন্ধান, শান্তির উৎস। কিন্তু সেখানে গিয়ে আমি কার পরিচয় নিয়ে বেঁচে থাকবো? আপনার পরিচয় নিয়ে বেঁচে থাকবেন। কিন্তু আমি যে পরিচয়হীনা। কে বলে আপনি পরিচয়হীনা? আপনি আপনার পরিচয়, সেখানে অন্যের পরিচয় দরকার হয় না। তা হয়তো হয় না, কিন্তু কলঙ্ক তো বোঝা যায় না। চাঁদেও তো কলঙ্ক আছে, তাই বলে কি চাঁদের জ্যোৎস্নায় কেউ গা ভাসায় না? সরদা, আমি আমার শিক্ষার ভালোবাসা দিয়ে আপনার সব ব্যথা সারিয়ে দেব। আমার তোমার মনের মাটিতে শিক্ষার গাছ রোপণ করব আমার ভালোবাসার আলো দিয়ে। স্নেহের জল সিঞ্চন করে সেই গাছটাকে আমি বড় করে তুলব, আর সেই স্বপ্ন বৃক্ষের ডালে ডালে ফুল ফুটবে ফুল। ভুল সরদা, ভুল। তোমার ভাবনাটা মস্ত বড় ভুল। এই গাছ তুমি আর বাঁচাতে পারবে না। বাঁচবে, বাঁচবে মনামি, তুমি বাঁচবে। আমি তোমাকে দেব সেই বাঁচার মন্ত্র। তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, সরদা, আমার স্বামীকে ভিক্ষা দাও। তোমার স্বামীকে ভিক্ষে দেওয়ার ক্ষমতা আমার নেই বৌদি। তোমার স্বামী তোমারই আছে, বোন। তাকে কেড়ে নেওয়ার ক্ষমতা আমি কেন? কারণ নেই। কি বলছো বোন? এতদিন আমি মিথ্যে দিয়ে খেলেছি, আর খেলবো না। তাই আজ একটা সত্যি কথা বলছি, শোনো। কি সত্যি কথা? তোমার স্বামীকে আমি কোনোদিনই নিজের করে পেতে চাইনি। যা করেছি সব অভিনয়। কারণ আমি জানি পরের সম্পদ ভিক্ষা করা যায়, কিন্তু দাবি করা যায় না। আজ আমার মন থেকে একটা পাষাণ ভার নামিয়ে দিলে বোন। শরৎ ভাই, এবার তোমার ছুটি। ছুটি? ছুটি কোথায় দিদি? এবার আমি নতুন পোস্টে জয়েন করলাম। তার মানে? মানে বুঝতে হলে আগে বসন্ত বর্ষার মিলন হোক, তারপর। শরৎ ভাই, আমার তোমার সঙ্গে কথা বলা শেষ, আবার আমাদের দেখা হবে। শোনো, তোমরা চলে যেও না। শোনো, তোমরা যেও না। মনাদি, তুমি আমাকে একেবারে চলে যেও না। তুমি বিশ্বাস করো, এখানে আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমার মনের ব্যথা বোঝে না। কেউ তোমাকে ভালো না বাসলেও আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার মনের ব্যথা বুঝি। তুমি? তোমার স্ত্রী বর্ষা। ফর্সা মনে পারবে আবার আমাকে হাসি গানে ভরিয়ে তুলতে? নিশ্চয়ই পারবো। তা যদি না পারি তাহলে কিসের স্ত্রী? আমি যদি ব্যথায় কাতর হয়ে পড়ি? আমি দেবো সান্ত্বনার প্রলেপ। আমার চোখ দিয়ে যদি জল ঝরে? আমি আঁচল দিয়ে মুছে দেবো। আমি যদি হতাশায় ভেঙে পড়ি? আমি আমার সেবার পরশ দিয়ে তোমাকে নতুন করে গড়ে নেব। বর্ষা, আগে বলো, বড়দা পিসিমা ওরা কেমন আছেন? আমি তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কি বলছো তুমি? হ্যাঁ বর্ষা, দাদা তার বিষয় সম্পত্তি তোমার নামে আমার নামে লিখে দিয়ে পিসিমার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কোথায় গেছে জানো? জানি না, জানি না বর্ষা, জানি না। আমি অবিশ্বাস আর অভিমানে আমার কর্তব্য বোধ হারিয়ে ফেলেছিলাম। ভুল যখন ভাঙলো তখন দেখলাম ভাগ শেষ, শূন্য। সেই শূন্য ঘর পূর্ণ করতে উনাদের খুঁজে আনতেই হবে। আগে বলো, কেন কেন তুমি আমাকে ফুলসজ্জার ঘরে অবিশ্বাস করেছিলে? কে কে তোমার মনে কুমন্ত্রণার আগুন জ্বেলেছিল? শুনবে, শুনবে বর্ষা, তাহলে শোনো। সেদিন আমার মনে কুমন্ত্রণা দিয়েছিল তোমার মামা গিরিধারী মারুজ্জে। আর সেই আগুনে ঘি ছড়িয়েছিল তোমার বন্ধু মলয় চক্রবর্তী। না 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 না, মলয় আমার হিতৈষী বন্ধু। ওটা তোমার সামনাসামনি, পেছনে তোমার সবচেয়ে বড় শত্রু। কি বলছো তুমি? সে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার দিকে হাত বাড়াতে চায়। তাই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে পালিয়ে যাই। চলো। কিন্তু কি করে যাব? আমি যে কপর্দক শূন্য। কেন, তোমার বাড়ি বিক্রি টাকা? ট্রেনে ছিনতাই হয়ে গেছে। দরকার হলে দুজনে টিউশন করে সংসার চালাবো। ঠিক বলেছো বর্ষা, তুমি বাড়িতে থাকো, আমি পিসিমা আর বর্দাকে ফিরিয়ে আনতে চললাম। ঠিক আছে, তুমি যাও, আমি তোমার অপেক্ষায় ঘরে থাকলাম। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আমি গিরিধারী যেই মন্ত্রে অন্য প্রাসন সেই মন্ত্রই শ্রাদ্ধ করি। শেষে আমার মন্ত্রে বোধহয় আমার শ্রাদ্ধ হবে দেখছি। তা না হলে ওরা আমার প্রতি এত ক্ষিপ্ত হবে কেন? হ্যাঁ, হতেই পারে হয়তো হেমন্তের ভ্রাতৃত্বের প্রমাণ পেয়ে আমার উপর এত ক্ষিপ্ত হয়েছে। না বাবা, না বাবা, পরিস্থিতি এখন খুব একটা সুবিধার নয়। তাই টাকা পয়সা গয়নাগাড়ি যা বানিয়েছিলাম ব্যাগের মধ্যে ভর্তি করে নিয়েছি। এখন এখান থেকে কেটে পড়াটাই বুদ্ধিমানের কাজ। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আমি গিরিধারী যেই মন্ত্রে অন্য প্রাসন সেই মন্ত্রের শ্রাদ্ধ করি।
ও বংশী, তোকে দেখে আমি খুব খুশি। তা লাঠি হাতে কেন ভাগনে, কেসটা কি? জন্ডিস মানে নেবা। লাঠি নামা বুঝিস না কেন? আমি না তোর মামা? মামা? হ্যাঁ। কিন্তু গিন্নিমা যে বললেন তোর মামাকে ডেকে এনে আচ্ছা করে খাওয়া। এই কেন আমি কি করেছি? তাদের সব ক্ষতির মূলে একমাত্র তুমি সকলই মামা। লাঠি নামা রে। শোন, তোকে একটা ভালো জামা কিনে দেবো রে। জামা? ও ঘুষ দিচ্ছ? ঘুষ কি? ভালোবেসে তোর ভালোবাসার নিকুতি করেছে। হ্যাঁ? তোমাকে আমি টানতে গিন্নিমা আর কর্তাবাবুর কাছে নিয়ে যাচ্ছি। আরে কি মুশকিল! না। আরে কৃষ্ণ হরি না, লাগছে। লাগবে প্রথম একটু লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। দেখ হতভাগা চাকরটা সবে মাত্র তোমার হাত ধরেছে, এখনো যে ওর পায়ের জুতো খুলে তোমার মুখে মারেনি, সেটাই তোমার সৌভাগ্য। কৃষ্ণ হরি আমি গিরিধারী যাই মন্ত্র। চুপ ভণ্ড শয়তান! মুখে হরি নাম নিয়ে বন ভগ্নিপতি সংসারে ক্ষতি করতে এসে চুপ! কি বলছিস তোরা? আমি তো কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না? কেন তুমি বিষ দিলে আমার মেয়ে জামাইয়ের সংসারে? কেন তুমি মিথ্যে করে বড় দাদা বাবুর নামে বদনাম রটিয়েছো? কোনো কথা নয়। খবরদার, তুমি আমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। বেরিয়ে যাও বাড়ি থেকে। একবার বেরিয়ে যাবো? বেরিয়ে যাও। ঠিক বলছো তো? ঠিক আছে আমি চলে দূর হয়ে যাও যাচ্ছি। এখান আরে থেকে। ঠিক আছে আমি চলে যাচ্ছি। কৃষ্ণ হরি আমি গিরিধারী যাই। যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই সাধ্য করি। ও শরৎ বাবাজি, তুমি এসেছো, আমি চলে যাচ্ছি। সেই জন্য তো আমি আপনাকে বিদায় সম্ভাষণ জানাতে এসেছি। তার মানে কি বলতে চাইছো তুমি? টাকাগুলো ফেরত দিয়ে যান। আগে হ্যাঁ মেসমশাই, আপনার জামাই বসন্তর বাড়ি বিক্রি বাবদ আমার কাকার কাছ থেকে উনি মোটা টাকা দালালি নিয়েছেন। আমি মোটা টাকা দালালি নিয়েছি? শুধু তাই নয়, তার যথা সর্বস্ব বিক্রি করার পরামর্শ দিয়েছেন আপনি। আমি দাদার মুখ থেকে ভাইকে সরিয়ে দিয়েছো তুমি। কি মুশকিল! মেয়ের মতো একটা নিরপরাধ মেয়ের নামে মিথ্যে বদনাম দিয়ে ওদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে। মিথ্যে কথা বলে বসন্তকে দিয়ে হেমন্তর গায়ে হাত তুলিয়েছ তুমি। আমার কোনো দোষ নেই তাই বাবাজি। তোমার ক্ষমা নেই শয়তান। এই দেখো তো, আমার ক্ষমা নেই। এই দেখো টাকা বার করুন। আগে টাকা বের করো। আরে কি মুশকিল! বার করুন। এই চলো লাঠি। এই বললাম সেটা। টাকা বার করুন। ঠিক আছে ঠিক আছে। এই নে টাকা। কি টাকা? আমি এবার আসি। এবার আমার গয়নাগুলো ফেরত দিয়ে যাও। আর গয়না কোথায়? গয়না কি? হ্যাঁ, আছে, আমার কাছে দাও। কি মুশকিল বাবা! এই দেখো না কি ব্যাপারটা। দাও। ঠিক আছে। এই নে কি? এবার আমি আসি। দাঁড়ান। এই দেখো দেখে। আরে আবার দাঁড়াবো কেন? এতগুলো জঘন্য কাজ করেছেন আর এমনি চলে যাবে? আবার কি করতে হবে না? ক্ষমা চাও, সবার সামনে হাত জোড় করে ক্ষমা চাও। শুধু হাত জোড় করে ক্ষমা চাইলে হবে না, গলায় গামছা দিয়ে ক্ষমা চাইতে হবে। ঠিক বলেছিস বংশী, এই নাও গামছা দিয়ে ক্ষমা চাও। ক্ষমা চাও। ঠিক আছে দাদারা, মা বোনেরা, দেখুন আমি আমার বোনের সংসার তজরজ করে টাকা পয়সা গয়নাগাটি বাগিয়েছিলাম। মারের চোটে আর আমার বাবার নাম ভুলিয়ে দিয়েছে। আর আমার কোনো অপরাধ নেই। এবার আপনারা সকলে মিলে আমাকে ক্ষমা করুন। আমি আর কোনোদিন এমন জঘন্য কাজ করবো না। আপনারা সকলে মিলে ক্ষমা করুন। লাগছে না। তুমি কে ভাই? বসন্তর সঙ্গে তোমার কি সম্পর্ক? আগে মেসমশাই, আমি শরৎ সামন্ত। বসন্ত আমার বাল্য বন্ধু। আগে স্ট্যাম্প পেপারটা ধরুন। স্ট্যাম্প পেপার? হ্যাঁ, বসন্তর বাড়ি বিক্রি স্ট্যাম্প পেপার। আমার কাকা এটা আপনাদের হাতে ফেরত দিতে বলেছেন। কিন্তু না, কোনো কিন্তু নয়। আমার কাকা নিঃসন্তান। বিষয় সম্পত্তি যা কিছু আছে সবই আমার। আমি কাকাকে দিয়ে চালাকি করে বসন্তর কাছ থেকে এককালীনে 2 লক্ষ টাকা মূল্যে বাড়িটা কেনার জন্য 70,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম। বাকি টাকাটা পরে দেওয়ার কথা রয়েছে। এই নিন কাগজটা ধরুন। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা? না মাসিমা, আমাকে ধন্যবাদ নয়, ধন্যবাদ জানান ঈশ্বরকে। ঠিক আছে বাবা, তোমার টাকাটা আমরাই শোধ করে দেব। ও টাকা আপনাদেরকে শোধ করতে হবে না। আমার কাকা বলেছেন যেহেতু বসন্ত আমার অভিন্ন হৃদয় বন্ধু, তিনি ও টাকা ফেরত নেবেন না। থাক। চলি মেসমশাই, আসি মাসিমা, আবার পরে আসবো। বাবা, পৃথিবীতে এখনো এমন মানুষ আছে যারা গিরিধারী মানুষের মতো অমানুষ হয়ে যায়নি। দিদিমণি! কি ব্যাপার মায়া? ছুটতে হঠাৎ? না, আমি এখানে আজ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। এসেছি আপনাদের কাছে একটা অনুরোধ করতে। অনুরোধ? কিসের অনুরোধ? কলকাতায় বসন্ত নাকি দিনরাত মদ খাচ্ছে। আর আপনার মেয়ে বর্ষা নাকি চোখের জলে বুক ভাসাচ্ছে। বসন্ত দিনরাত মদ খাচ্ছে? বর্ষা চোখে জলে বুক ভাসাচ্ছে? শুধু তাই নয়, হেমন্তকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তাহলে এখন কি হবে? সময় নষ্ট না করে আমরা সবাই চলুন কলকাতায়, চেষ্টা করে দেখি শেষ রক্ষা করতে পারি কি না। ঠিক বলেছিস মায়া, চল। তাই চলো। চল।
শ্বাস রক্ষা আমাকে করতেই হবে। সংসার জীবন প্রভাতে যে মিথ্যের কুয়াশা এসে সত্যের সূর্যটাকে ঢাকা দিয়েছিল, অনেক প্রতীক্ষার পর সে কুয়াশা যখন আমি সরিয়ে দিতে পেরেছি, তখন আর এক মুহূর্ত দেরি নয়, যত তাড়াতাড়ি সম্ভব আমার স্বামীকে নিয়ে এখান থেকে পালাতে হবে, না হলে হয়তো শেষ রক্ষা করা আমার পক্ষে সম্ভব হবে না। বড় দেরিতে বুঝলে দিদি ভাই, দুদিন আগে যদি বুঝতে। বুঝতে আমি পেরেছিলাম, কিন্তু কোনো পথ আমি খুঁজে পাইনি। বন্ধ দুয়ারে শুধু মাথা ঘুরে মরেছি, কেউ দেখায়নি আমাকে সঠিক পথের ঠিকানা। বেঠিক পথে চলে জীবনে আমি অনেক অর্থ রোজগার করেছি, কেউ দেখায়নি আমাকে সঠিক পথের ঠিকানা। তাই অ্যাটাচিটা তোমার হাতে তুলে দিয়ে আমি কুপথ থেকে সুপথে ফিরে চললাম। কি আছে এই অ্যাটাচিতে? টাকা, অনেক টাকা। এত টাকা নিয়ে আমি কি করব? একটা সোনার প্রদীপ কিনে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালবে। দাদা ভাই, ভয় নেই, এই টাকা আমার পাপের টাকা নয়, এই টাকা তোমার স্বামীর টাকা। আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। মলয় চক্রবর্তী সেদিন বুঝতে পারেনি, কিন্তু আজ তোমার বোঝার প্রয়োজন আছে। তোমার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে তোমার স্বামীর টাকা ছিনতাই হয়ে গিয়েছিল। হ্যাঁ, শুনেছি। বাড়ি বিক্রি করে টাকা নিয়ে উনি কলকাতায় আসছিলেন, পথের মাঝে সেই টাকা মলয় চক্রবর্তীর নির্দেশে সেই টাকা আমি ছিনতাই করেছিলাম। তারপর টাকাটা অবশ্য মলয় চক্রবর্তী আত্মসাৎ করত, কিন্তু চোরের উপর বাটপাড়ি করে সেই টাকা আজ আমি তোমার হাতে ফিরিয়ে দিয়ে গেলাম। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। নিজের দাদা না থাকলেও আজ প্রমাণ হলো তুমি আমার সত্যিকারের দাদা। কি বললে? কি বললে তুমি? তুমি আমাকে দাদা বলে ডাকলে? ডাক না রে বোন, আরেকবার দাদা দাদা বলে ডাক না। দাদা, ওরে বোন দাদা, যাওয়ার সময় দিলি তো চোখ দুটো জলে ভাসিয়ে। কাছে এসো, আমি আঁচল দিয়ে তোমার চোখ মুছে দেব। না রে বোন না, কাছে গেলে চোখের জলে যদি প্লাবন আসে দাদা ভাই, তাহলে সাঁতার না জানা তোর এই হতভাগ্য দাদাটা আর ফিরে যেতে পারবে না। দাদা ভাই, তাই তো তোকে আশীর্বাদ করে যাচ্ছি, তুই সুখী হ, সুন্দর হ, সোনার সংসারে সাক্ষাৎ লক্ষ্মী হয়ে এই নারায়ণের পাশে থেকে তোর জীবনটা সার্থক কর। দাদা ভাই, সার্থক কর। দাদা ভাই শোনো। যা, চলে গেল, কিন্তু ও এতক্ষণ ফিরছে না কেন? হয়তো বিশেষ কোনো কাজে আটকে গেছে। হাজার হোক প্রতিদেবতা বলে কথা। কি বলতে চাইছেন আপনি? মানে তোমার ব্যথাটা কমেছে শুনে না আমি খুব খুশি হয়েছি। সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তাহাতে ওটা কি? অ্যাটাচি। ভিকি মস্তান দিয়ে গেছে বুঝি? হ্যাঁ। ওটা আমাকে দাও। না, এর উপর আমার স্বামীর ভবিষ্যৎ নির্ভর করছে, এটা আমি আপনাকে দেবো কেন? আর না দিলে যে তোমার স্বামীকে হারাতে হবে। ওরে বাবা! এর মধ্যে কয়েক রাউন্ড গুলি আছে, মাত্র ওর একটা খরচ করলেই বাস। সাবধান বলে বাবু, আপনি আমাদের অনেক সর্বনাশ করেছেন। ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ, শ্বশুরে ভিড়ি বিক্রি, এমনকি আমাদের দাম্পত্য জীবন নিয়েও আপনি ছিনিমিনি খেলেছেন। তাই আর আপনাকে কোনো সুযোগ আমি দেবো না। বেশ, তাহলে তুমি তোমার দাম্পত্য জীবন নিয়ে সুখী হওয়ার স্বপ্ন দেখো, আমি ততক্ষণে তোমার স্বামীর ডেথ সার্টিফিকেট। কি ভেবেছেন কি আপনি? টাকার মূল্যে আপনি মানুষের জীবন কেনা বেচা করবেন? মনুষ্যত্ববোধ বলতে কি কোনো বস্তু আপনার মধ্যে নেই? এই নেন, ধরুন অ্যাটাচি, এটা দিয়েই আমি কিনে নিলাম আমার স্বামীর জীবন। যান, চলে যান আমার সামনে থেকে। আরে চলে যাবো কি, এ তো সবে মাত্র একটার দাম পেলাম, কিন্তু আর একটার দাম যে বাকি থেকে গেল। তোমার যৌবন। কামন্ধ পশু, কামনার নদী কানাই কানাই ভরে উঠেছে, ঢেউে ঢেউে মিলন না হলে কামনার বাঁধ ভাঙবে কেমন? খবরদার, খবরদার জানোয়ার, আমার দিকে আর এক পায়ে কি আসবি না, তাহলে আমার বিষাক্ত নখ দিয়ে তোকে আমি ফালা ফালা করে দেবো। তবে সেদিন আমার গালে চড় মারার প্রতিশোধ আমি তুলবই। ছেড়ে দিন আমাকে, আমি চিৎকার করবো। কোনো লাভ হবে না, বাড়িতে এখন কেউ নেই। এই সুযোগে তোমার সতীত্বের অহংকার জন্য করে তোমাকে আমি বিদেশে চালান করে দেব। কেউ না আছে কে? তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। ওগো তুমি এসেছো, দেখো দেখো, এই শয়তানটা আমাকে কামড় দিয়ে দেখতে চাইছিল। পশুর চেয়ে মানুষের দাঁতগুলো কত শক্ত, তাই না? বসন্ত, অসংখ্য ধন্যবাদ বন্ধু। কেন এত দেরিতে চরিত্রটা প্রকাশ করলি? আগে জানলে ওগো এখান থেকে আমরা পালিয়ে যাই, চলো। যাবো যাবো বর্ষা যাবো, তবে যাওয়ার আগে আমার অনেক দিনের হিতৈষী বন্ধুকে একটু মিষ্টি মুখ করে তবে যাবো। এই আমি মিষ্টি খাই না, আমার হেভি সুগার। সেই জন্য তো আমি দোকানদারকে অর্ডার দিয়ে তোর জন্য সুগার ফ্রি মিষ্টি নিয়ে এসেছি। সত্যি? হ্যাঁ। তাহলে খাবো দে। আয় আয় আয়, এত তাড়াহুড়ো করছিস কেন? বন্ধুর বাড়িতে এসে এত তাড়াহুড়ো করলে কি খাওয়াটা ঠিক মতো হয়? একদম হয় না। তোর জন্য আমি 3 রকম মিষ্টি নিয়ে কি এসেছি। কি বল? রাজভোগ, সীতাভোগ, তাই আর মোহনভোগ। দে, তাড়াতাড়ি দে, আমি ঠিক খেয়ে আছে, চলে দিচ্ছি যাবো। দিচ্ছি। এই নে, প্রথম মিষ্টিটা হচ্ছে রাজভোগ।
দ্বিতীয় মিষ্টি সীতাফল। মলয় চক্রবর্তীকে বাড়িতে বেশ এইভাবে অপমান! আজ আমি তোকে এই মনামি পিস্তল ফেলে দে বলছি, আমি তো দাদা ফেলে দে। আরে শয়তান, পিস্তল ফেলার আগে আমার এতদিনের হিসাব নিকেশ মিটে নিতে চাই। ও তাই যে দেখ তোর পেছনে পুলিশ। শয়তানটা যে পালিয়ে গেল। চিন্তা নেই, এটা খেলনা পিস্তল, এই ভয় শয়তানটা পালিয়ে গেছে। বোন, এবার আমাকে বিদায় দাও বৌদি। তুমি কোথায় যাবে বোন? যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব। তাই যাওয়ার আগে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করো। বেশ, আমি তোমাকে ক্ষমা করি। ও তোমাকে ক্ষমা করলেও আমি যদি তোমাকে ক্ষমা না করি, বসন্ত বাবু, তোমার মারাত্মক অপরাধে যদি আমি তোমাকে শাস্তি দিই, সেই শাস্তি আমি মাথা পেতে নেব। তাহলে শোনো তোমার কি শাস্তি। বলুন। মাত্র একবার, মাত্র একবার আমাকে দাদা বলে ডাক। দাদা, দাদা। আমি জানি মলয় চক্রবর্তী তোমার নিজের দাদা নয়, তার সঙ্গে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই। শুধু তার স্বার্থে অনেক পুরুষের সঙ্গে অভিনয় করে তুমি মুঠো মুঠো টাকা তুলে দিয়েছো তার হাতে। কিন্তু সে কথা আজ আর কেউ বিশ্বাস করবে না দাদা। কেউ বিশ্বাস না করলেও আমি তো করি বোন। তুমি আমার সঙ্গে অনেক অভিনয় করেছো, কিন্তু তাতে কোনো মনের মিল ছিল না। শুধু মেকি ভালোবাসা দিয়ে আমাকে ভোলাতে চেয়েছিলে মলয় চক্রবর্তীর স্বার্থে। তাছাড়া তোমার দয়াতেই আমি আমার স্বামীকে ফিরে পেয়েছি, এটাই তো আমার জীবনের বড় সান্ত্বনা। কিন্তু আমার জীবনে সান্ত্বনা কোথায়? বঞ্চনা ছাড়া এই জীবনে আমি কি পেলাম? বোন, নকল নিয়ে খেলতে খেলতে আসলকে আমি হারিয়ে ফেললাম। বোন, গানের গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে ফিরে দেখলাম মিলন রাগিনী কবেই আমার কণ্ঠ থেকে হারিয়ে গেছে। আমি যদি সে মিলন রাগিনী তোমার কণ্ঠে ফিরিয়ে এনে দিই। শরৎ, শরৎ। পাবি ভাই, এত কিছু শোনার পরে তুই ওকে গ্রহণ করতে পারবি? নিশ্চয়ই গ্রহণ করব। ওরই জন্যই তো আমার দিদি ফিরে পেয়েছে তার হারিয়ে যাওয়া হাসি, শরৎ। আর আমি ফিরে পেয়েছি আমার অবুঝ বন্ধুকে। আজ সব পাওয়ার দিনে মনামিকে আমি হারিয়ে যেতে দেব না। তাই আজ সবার সামনে ঘোষণা করছি, মনামিকে আমি বিয়ে করব। ওগো তুমি দাঁড়িয়ে আছো কেন? ট্রেনে তোমার যে টাকাটা ছিনতাই হয়েছিল, ভিকি ভাই সেটা আমাকে ফেরত দিয়ে গেছে। যাও যাও, সেই টাকা দিয়ে মিষ্টি কিনে এনে সবাইকে খাওয়াও। না বর্ষা, না, ও টাকা আমি খরচ করতে পারবো না। ও টাকা যে আমার দাদার। দাদা, বসন্ত, দূরে দাঁড়িয়ে আছিস কেন রে হতভাগা? আয় ভাই আয়, আমার বুকে আয় ভাই। দাদা, আমার বুকে আয়, আমার। দাদা তুই আমাকে ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করো। না 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 না, পায়ের নিচে নয় ভাই, পায়ের নিচে নয়, তোর স্থান আমার বুকে। দেখো দেখো বৌমা, দেখো আমার ভাই সেই ছোটবেলাকার মতো কেমন আমার বুকে জড়িয়ে আছে, দেখো। দাদা আপনি? পারলাম না বৌমা, অভিমান করে আর আমি দূরে সরে থাকতে পারলাম না। হাজার হোক ভাই তো, তাই শত অপরাধ করলেও ওকে আমার ক্ষমা করাই উচিত। না 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 না, আর আমার কোনো অভিমান নেই, কোনো দুঃখ নেই, এবার আমি সম্পূর্ণ মুক্ত। মনামি, ইনি বসন্ত দাদা, প্রণাম করো। কে কে গো তুমি? চাঁদের কিরণ মাখা জ্যোৎস্না ভরা মুখ, কি নাম তোমার? মনামি, কিন্তু পদবী জানি না। কেন না? এতদিন যাকে দাদা বলে রাখতো, সেই মলয় চক্রবর্তীর পদবীকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছিল। তারপর পরে জানলো ও তার কেউ নয়, তার বাবা নাকি ওকে কুড়িয়ে পেয়েছিল। কুড়িয়ে পেয়েছিল? হ্যাঁ, আজ থেকে প্রায় 21 বছর আগে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রথযাত্রার মেলায় ওনাকে হারিয়ে গিয়েছিল, আর সেখান থেকেই। থাক ওরে থাক, আর বলতে হবে না। কিন্তু আমার বুকের ভেতরটা এমন মোচড় দিয়ে উঠছে কেন? 21 বছর আগে তাল তাল মাখন দিয়ে গড়া ছোট্ট একটা সজীব পুতুল আমার মনের আয়নায় বারবার খিলখিল করে হাসছে কেন? দেখি 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 তোর মুখখানা ভালো করে দেখি। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই কাজল কালো চোখ, কপালের কাটা দাগ। ওরে বলতে পারিস এই কাটা দাগটা কি? সেই আমি জানি না, কিন্তু আমি জানি। বসন্ত, দেখতো ভাই দেখতো, এই দাগটা তুই চিনতে পারিস কিনা? দাদা তবে কি? মা যখন সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ঠাকুর নাম করছিল, তখন ছোট্ট একটা ফুটফুটে মেয়ে ছোট ছোট পা ফেলে চলতে গিয়ে জ্বলন্ত প্রদীপের উপর পা ফসকে পড়ে যায়, কপাল ফেটে ঝরঝর করে রক্ত ঝরে। তোমরা সবাই দেখো তো এই দাগটা চিনতে পারো কিনা? দেখো তো। হ্যাঁ হ্যাঁ, এ তো সেই দাগ। মিলে গেছে। পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার মেলা, কপালের কাটা দাগ, আমার সব মিলে গেছে, সব সব সব। বোন, ওরে 21 বছর আগে হারিয়ে যাওয়া তুই আমার ছোট বোন মনামি। মনামি, মনামি পূরণ হয়ে গেল। 21 বছর ধরে যে বুকটা আমার ফাঁকা ছিল, আজ তা পূরণ হয়ে গেল। আমি যে মহাপাপী দাদা, যে
যেখানে রয়েছে রক্তের পবিত্র সম্পর্ক, সেখানে মিথ্যে সমনার কলঙ্ক ছিটিয়ে আমি নোংরা করতে চেয়েছিলাম। তোমরা তোমরা সবাই আমাকে ক্ষমা করো। না, তোমার কোনো ক্ষমা নেই। তোমাকে আমরা কঠিন শাস্তি দেব। বৌদি। বর্দা, মনামি ঠাকুরজি, শরৎ ভাই দুজনকে ভালোবেসে ফেলেছে। এবার এদের কি শাস্তি হওয়া উচিত আপনি বিচার করুন। হ্যাঁ হ্যাঁ, আজ আমি বিচারক, আজ আমি নিজের হাতেই এদের শাস্তি দেব। বর্দা। তোমাদের একমাত্র শাস্তি, তোমাদের দুজনকে প্রীতির ডোরে বেঁধে আমি তোমাদের মুক্তি দিলাম। কিন্তু আরেকজন যে কর্তব্যের বন্ধনে বন্দী হয়ে ছটফট করছে, তাকে আপনারা মুক্তি দিন। এ কি? আপনারা সবাই এসেছেন, আজ আমি সব পেয়েছি, সব 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 সব। কিন্তু সারা জীবন যে শুধু দিয়েই গেল, আজকের এই আনন্দের দিনে তার জিনিস তাকে যদি ফেরত দেওয়া না হয়, তাহলে যে আমরা সকলেই ওর কাছে ঋণী হয়ে যাব। না দিদিমণি, না, যা পেয়েছি আমি এতেই খুশি। নিজের বুক ভরিয়ে নিতে অন্য কারোর মনে আমি কষ্ট দিতে পারবো না। বাবা, আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি কি না। করে বুঝবি না মা? সারা জীবন ধরে আমরা দুজনে যে তোর সঙ্গে লুকোচুরি খেলে এসেছি। লুকোচুরি? হ্যাঁ, সত্যকে আর আমি গোপন রাখবো না। মায়া, আমি তোর ওপর থেকে দিব্যি তুলে নিলাম। এবার তুই ওদের সকলের কাছে আসল কথাটা বল। আসল কথা? বর্ষাকে আমরা নিজের মেয়ে বলে দাবি করলেও বর্ষা আমাদের নিজের মেয়ে নয়। নিজের মেয়ে নয়? না, বর্ষা বর্ষা আমার মেয়ে। স্বামীকে বাঁচাতে খুব ছোট্টবেলায় ওকে আমি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলাম। তার মানে পিসিমা, তুমি আমার মা। তোরা সবাই না আমার হাত থেকে মুক্তি। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণটা। সোনার হরিণ তুই পাবি না জানোয়ার, তার আগে তোকে আমি ছাগল বানিয়ে ছাড়বো। এই জানোয়ার, আজ আমি তোকে খুন করে ফেলবো। তুমি মারবে না, ওকে আমি মারবো। আইন হাতে তুলে নিও। আইন? কিসের আইন? আইন আমি মানি না। ওই শয়তানটার জন্য আমি আমার স্বামীর সোহাগ থেকে বঞ্চিত হয়েছি। ওরই চক্রান্তে আমার স্বামী আমার মাথা থেকে ঘোমটা খুলে দিয়েছে। তাই অজানার কোনো ক্ষমা নেই। আমি স্বীকার করছি সব দোষ আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও। বেশ, আমি তোকে ক্ষমা করে দিলাম। তোরা যে যা বলিস ভাই। হাত তোলো, তোলো হাত। ভিকি? না, আমি ভিকি নই, আমি সিআইডি অফিসার ভিক্টর দাস। মলয় চক্রবর্তীর চাল কারবার ধরবার জন্য এতদিনও সহচর হয়ে কাজ করছিলাম। এই দেখুন আমার আইডেন্টিটি কার্ড। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন কোর্টে চলুন। চলুন স্যার। দাঁড়ো বর্ষা, যাওয়ার আগে মাথায় ঘোমটাটা দিয়ে যাও। কেন ঘোমটা দেবো? আজ আমি এই লজ্জা নিয়ে কোর্টে যাব। কিন্তু লজ্জা তো তোমার রাখা লজ্জা নয়, এ লজ্জা সভ্যতার লজ্জা, সমস্ত পুরুষ জাতির লজ্জা। সব লজ্জা তুমি একা নিয়ে যেতে পারো না। কিন্তু আমাকে তো যেতেই হবে গো, কারণ তোমাদের মতো পুরুষগুলো যে আমাদের মতো মেয়েদের জীবনটাকে নষ্ট করে দিয়ে মাথা থেকে লজ্জার ঘোমটা খুলে দিয়েছে। তাই তো সবাই আজ আমার দিকে আঙুল দেখিয়ে বলছে, সাগর বেলায় মুকুতা হারাই ঝিনুক কুড়াই শুধু। সব হারিয়ে পেয়ে কোর্টে যাচ্ছে ঘোমটা খোলা বিদ্রোহিনী বধূ।